ওয়েট করে যে স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। স্যার জয়েন করে গেছেন, 8টা বাজে, আমরা তাহলে আর সময় নেবো না, শুধু আগে ক্লাসটা হয়ে যাক। ক্লাসটা মন দিয়ে করো, দেন ক্লাসের পর আমি আবারও আসবো। আমি সবসময় জন্য ব্যাকগ্রাউন্ডে আছি, একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। সায়েন্স আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সায়েন্সের মধ্যে আজ কেবলমাত্র বায়ো সায়েন্সের ক্লাস হবে। সায়েন্সের অন্যান্য পার্ট রয়েছে, সেক্ষেত্রে আলাদা ফ্যাকাল্টি থাকবেন। তো আজ আমাদের এতে বায়ো সায়েন্সের ক্লাস হবে, বা লাইফ সায়েন্স যেটাই বলি না কেন, বা বায়োলজি যাই বলি না কেন, একটু মন দিয়ে শুনবে। তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট বক্সে আনসার করো বা রিপ্লাই করো, কিন্তু আমি বলবো যে অপ্রয়োজনীয় মেসেজ করো না। যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের খুব অসুবিধা, এটা তো জানো। আর যেটা বলার, যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আবারও আসবো ক্লাসে। স্যারের ক্লাস যেখানে শেষ হবে আমি সেখানেই তোমাদের সাথে জয়েন করবো। ক্লাসের পর আমি বাকি কথা বলে দিচ্ছি। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্মেশন করবেন। হ্যাঁ স্যার, সাউন্ড আচ্ছা, ক্লিয়ার আছে। ওকে ওকে, একটু টাইম দিন আমাকে, টাইম এলাও করুন, আমি পেজটা সেট আপ করে নিই। একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে, অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, যেহেতু তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলাই থাকছে। এ হচ্ছে 20 তারিখ। স্যার একবার একটু কনফার্ম করবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে, আমি কন্টিনিউ করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাট ফার্স্ট গুড ইভিনিং প্রত্যেক স্টুডেন্টকে, যারা যারা আছো, রাখি, ইন্দ্রজিৎ, প্রতিকা, আচ্ছা, তানিয়া, অভিক, যারা যারা আছো প্রত্যেককে গুড ইভিনিং। অল সবার নাম করা যাচ্ছে না। আজকে তোমাদেরকে মেনলি যে ক্লাসটা করানো হবে সেই ক্লাসটা হচ্ছে কিসের ক্লাস? সেই ক্লাসটা হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞানের ক্লাস। তো বায়োলজি বা জীববিজ্ঞান এই ক্ষেত্রে এটি হচ্ছে সায়েন্সের একটি পার্ট, ঠিক আছে? তো এটি মূলত আমাদের WBPSC বোর্ডের আন্ডারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে বোর্ড আছে সেখানকার আমার একটা সিলেবাসের অংশ। তো সেই সিলেবাসের ওপরে ভিত্তি করে আমরা বায়োলজিকে কিভাবে কি বলতে পারি, বা কি থাকতে পারে কি না থাকতে পারে, তার সম্বন্ধে একটা ওভারঅল ডেসক্রিপশন আলোচনা করছি, ঠিক আছে? তো প্রথমে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা হলো কি? সেই জিনিসটার নামটা হলো কি? এনিমেল সেল। এনিমেল সেল মানে কি? এনিমেল সেল মানে হলো প্রাণী কোষ। এনিমেল সেল মানে হচ্ছে আমাদের প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, আমাদের দেহের মধ্যে, তোমার দেহের মধ্যে যে কোষগুলি বর্তমান আছে সেই কোষগুলিকে আমরা বলবো হচ্ছে এনিমেল সেল। হয়েছে? এইবার এই যখন এনিমেল সেল হয়ে গেল, এই এনিমেল সেলের পরে যে আমার যে পার্টটা থাকে সেই পার্টটার নামটাকে আমরা বলবো প্লান্ট সেল। সেই পার্টটাকে আমরা কি বলবো? সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে কি? প্লান্ট সেল। প্লান্ট সেল মানেটা কি? না, প্লান্ট সেল মানেটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ। হয়েছে? এবার যে ক্ষেত্রে আমার অনেকগুলি প্রাণী কোষ এক জায়গায় চলে আসছে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? এনিমেল টিস্যু বা প্রাণী কলা। সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? এনিমেল টিস্যু বা প্রাণী কলা। ঠিক একইভাবে অনেকগুলি উদ্ভিদ কোষ যদি এক জায়গায় আসে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? প্লান্ট টিস্যু বা কি? উদ্ভিদ কলা। এরপরে চলে আসে কি? এরপরে চলে আসে হচ্ছে জেনেটিক্স। এরপরে চলে আসে কি? জেনেটিক্স। এবার জেনেটিক্স যখন হবে, জেনেটিক্স মানে হচ্ছে আমাদের জিন তত্ত্ব। অর্থাৎ কেন আমার বাবা মার বৈশিষ্ট্য আমার কাছে এসেছে, তার কি ভিত্তি, তার কি বৈশিষ্ট্য, কেন, কিভাবে, তার কি সায়েন্টিফিক ক্যালকুলেশন ইত্যাদি সম্পর্কিতও আমরা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক্স।
এরপরে চলে এসো বায়ো রেভলিউশন বা জৈব বিবর্তন। অর্থাৎ আমি ছোটবেলায় গরম সহ্য করতে পারতাম, এখন গরম সহ্য করতে পারি না। এখন আমার বাড়িতে ফ্যান, এসি, কত কিছু আছে। এই যে আমি আগে পারতাম এখন পারি না, কেন পারতাম কেন পারি না, আমি আগেও মানুষ ছিলাম এখনো মানুষ, এই যে ব্যাপারটা, অর্থাৎ মানুষ বংশ পরম্পরায় যেভাবে ব্যাক টু ব্যাক নিজেকে আপডেট করছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি বায়ো রেভলিউশন হয়েছে। এরপরে যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, ট্যাক্সোনমি বলবো। ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। অর্থাৎ তোমার নাম কি, আমার নাম কি, আমার নাম এক্স ওয়াই জেড, তোমার নাম এবিসি। কে বলেছে তোমার নাম এবিসি? না, তোমার নাম আমার নাম এগুলি অন্য ব্যাপার। আমি শুধু বলছি যে আমরা কোন কোণে থাকি, কোন প্রজাতিতে থাকি, তার উপরে ভিত্তি করে আমাদের একটা যে পড়াশোনা হয় বা বিজ্ঞানের যে শাখায় জীবদেহের তথা উদ্ভিদ দেহের আমাদের কি হয়েছে না, গণ এবং প্রজাতির উপরে একটা নামকরণ করা হয়, যেটাকে আমরা সাইন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম বলে থাকি। সেই জিনিসটাকে আমরা বলবো ট্যাক্সোনমি। তো এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কি, মানে বেসিক কোশ্চেন, আমি জাস্ট তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি কিন্তু বাবা, ঠিক আছে, গল্প করছি। কি কোশ্চেন? স্যার ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় কারো জানা আছে? তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে। ট্যাক্সোনমির জনক বলা হয় হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে। হয়েছে এখান থেকে। চলো এরপরে কি আছে, এরপরে চলে আসে হচ্ছে প্রোটিস্টা প্রোটোজোয়া। হয়েছে। চলো পরিফেরা। হয়েছে। এরপরে চলে এসে হচ্ছে আমাদের 10 নম্বরটা ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র। অর্থাৎ তুমি খাবার খাচ্ছ, আমি খাবার খাচ্ছি, এই যে খাবারটা খাচ্ছি, খাবারটা যে পাচন তন্ত্রের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় যে পড়ছে বা আমাদের যে ডাইজেস্টিভ হচ্ছে, সেই ডাইজেস্টিভের জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে বলে আমাদের পাচন তন্ত্র বলে। হয়েছে এখান থেকে। এরপরে কি আছে আমাদের, এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম মানে কি? সার্কুলেটরি সিস্টেম মানেটা হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ তোমার দেহের মধ্যে একটা পার্ট আছে, পার্টটার নামটা কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে আমরা কি বলবো? এ কি করে স্যার? রক্তকে পাম্প করে। ঠিক করলো স্যার, রক্তকে পাম্প করলো তো কি হলো স্যার? তাহলে হৃৎপিণ্ডের সংকোচন হতে পারে, আদারওয়াইজ হৃৎপিণ্ডের প্রসারণ হতে পারে। তাহলে যদি স্যার হৃৎপিণ্ডের সংকোচন হয় তাকে আমরা কি বলবো? সিস্টোল। যদি স্যার প্রসারণ হয় তাকে বলবো ডায়াস্টোল। তাহলে স্যার আমার হৃৎপিণ্ডের সংকোচন হলো, আবার হৃৎপিণ্ডের মানে প্রসারণ হলো। তো হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে কি হলো, কি হলো, কি হলো বলো, এনি আইডিয়া? আমাদের হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে আমাদের দেহে রক্ত ছড়িয়ে পড়লো। কার মাধ্যমে ছড়ালো? না স্যার, শিরা এবং ধমনির মাধ্যমে ছড়ালো। তাহলে শিরা এবং ধমনির মাধ্যমে, শিরা দিয়ে কোন রক্ত প্রবাহিত হলো আর ধমনি দিয়ে কোন রক্ত প্রবাহিত হলো? না, শিরা দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত প্রবাহিত হলো না, অর্থাৎ আমাদের অশুদ্ধ রক্ত প্রবাহিত হলো। আর ধমনী দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত প্রবাহিত হলো। এবার যখন থাকলো শিরা, যখন থাকছে, শিরার মধ্যে মহাশিরা বলে একটা পার্ট আছে এবং ধমনীর মধ্যে মহাধমনী বলে একটা পার্ট আছে। এই যে মহাশিরা এবং মহাধমনী, এরা কিন্তু শিরা এবং ধমনীর স্বকীয় বৈশিষ্ট্যটাকে পরিবর্তন করে। মানে কি? শিরা দিয়ে ইন জেনারেলি দূষিত রক্ত প্রবাহিত হয়, মহাশিরা দিয়ে কিন্তু বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। ঠিক একইভাবে ধমনী দিয়ে আমাদের বিশুদ্ধ রক্ত বা শুদ্ধ রক্ত প্রবাহিত হয়, আর আমাদের মহাধমনী দিয়ে কিন্তু দূষিত রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে। হৃৎপিণ্ডের আবরণীর নামটা কি স্যার? হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি বৃত্তান্ত? না সমস্ত কিছু আস্তে আস্তে পড়াবো, বলবো। হয়েছে। এরপরে চলে এসো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। অর্থাৎ আমি শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, উদ্ভিদের শ্বসন তন্ত্র কি, প্রাণীদের শ্বসন তন্ত্র কি,
ইত্যাদি বিজ্ঞানের যে সাথে আমরা আলোচনা করছি সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি শ্বসনতন্ত্র। এরপরে কি আছে আমাদের এক্সক্রিটেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। এক্সক্রিটেটরি সিস্টেম মানেটা কি? আমি খাবার খাচ্ছি, আমার দেহে মলমূত্র তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? এনি আইডিয়া? কারোর কোনো আইডিয়া আছে? কারোর কোনো আইডিয়া আছে কিনা আমাকে একটুখানি বলো। এনি আইডিয়া? হ্যাঁ হোক না হোক একটু জানাও। হ্যাঁ হোক না হোক। কেন আমার দেহের রেচন পদার্থ তৈরি হবে? বলো। রেচন পদার্থ কেন তৈরি হবে? রেচন পদার্থ তৈরি হওয়ার জন্য আমার যে প্রধান কারণটি আছে সেই জিনিসটা কি আছে না, আমাদের দেহে যে খাবার খাচ্ছি সেই খাবারের অপাচ্য অংশ থাকছে, সেইটা আমাদের রেচন তৈরি করছে। সেইটা আমাদের রেচন তৈরি করে। দেখবে যে আমরা যদি শাক খাই তাহলে দেখবে আমাদের বেশি পরিমাণে মলত্যাগ হয়। কেন হয় গো? কেন হয়? কই আমাদের তো অন্য কিছু খাবার খেলে আমাদের এত বেশি পরিমাণে মলত্যাগ হয় না। তার প্রধান কারণ হচ্ছে শাকের মধ্যে বেশি পরিমাণে সেলুলোজ থাকে। সেলুলোজটাকে উই ক্যান নট ডাইজেস্ট, অর্থাৎ সেই জিনিসটাকে আমরা পরিপাক করতে পারি না বা ডাইজেস্টিভ সিস্টেম সেখানে নট এফেক্টিভ। যখন আমার নট এফেক্টিভ থেকে থাকে তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি রেচনতন্ত্র। হয়েছে? এরপরে কি আছে আমাদের? এরপরে যে জিনিসটা চলে আসে সেটা লেখা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। অর্থাৎ তোমার দেহের আমার দেহের যে স্নায়ুতন্ত্র অর্থাৎ ব্রেন, অর্থাৎ আমার পায়ে মশা বসেছে, আমি মশাটাকে তাড়িয়ে দেবো না মারবো, এটা কে ডিসিশন নেবে? এই যে ডিসিশনটা নেবে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। ক্লিয়ার? এইবার আমাদের স্নায়ুতন্ত্রের একক কি? স্নায়ুতন্ত্রের একক হচ্ছে আমাদের নিউরন। এই নিউরনের কয়টি ভাগ থাকে? ৩টে ভাগ থাকে। একটার নাম হলো অ্যাক্সন, নাম্বার ২ এর নাম হলো ডেনড্রন, নাম্বার ৩ এর নাম হলো কোষদেহ। এরপরে চলে এলো স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র। অর্থাৎ আমার দেহকে যদি আমি তোমাকে দেহটাকে পুরো কেটে ফেলেছি, সাপোজ তোমাদের মধ্যে এক্স ওয়াই জেড কারোর আমি নাম ধরে নিলাম, এক্স ওয়াই জেড নামক এক্স ছেলেটির আমি গেলাম দেহটাকে পুরো কাটছি, কেটে মাংস রক্ত সব আলাদা করে দিলাম। ওর দেহের যে হাড়ের স্ট্রাকচারটা থাকবে সেই হাড়ের স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? কঙ্কাল সিস্টেম বলবো। হয়েছে? এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা পরে ডিটেলস আলোচনা করছি। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হচ্ছে আমাদের প্রজনন ব্যবস্থা। অর্থাৎ আমাদের জীব একটি জীব থেকে অপর যে জীব তৈরি হয়, এই যে জীব অপত্যজনু থেকে জন্মিতজনুতে তৈরি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো কি? প্রজনন ব্যবস্থা বলবো। হয়েছে এখান থেকে? এইবার যখন প্রজনন ব্যবস্থা হবে, এই প্রজনন ব্যবস্থা হয় ইন জেনারেলি ৪ প্রকারের। কি কি? প্রথম যেটা আছে সেটাকে বলে অঙ্গজ জনন, তারপরে আছে যৌন জনন, তারপরে আছে অযৌন জনন, নাম্বার ৪ এ আছে অপুংজনি জনন। হয়েছে ক্ষেত্রে? এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলবো ব্যাকটেরিয়া। নাম্বার ১৯ কে বলবো ফাঙ্গি, নাম্বার ২০ কে বলবো অ্যালগি বা শৈবাল। ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো তো, এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এরা কি করে? না এরা হচ্ছে তোমার দেহে আমার দেহে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। তাহলে এখানে তোমাদেরকে মেইনলি ২০টা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করানো হলো। কি বললাম? এখানে তোমাদেরকে মেইনলি ২০টা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হলো। এইবার ২০টা চ্যাপ্টার সঙ্গে যখন আলোচনা করানো হলো, এটা মানে এটা কখনোই নয় যে এই ২০টা চ্যাপ্টার থেকেই সমস্ত রকম পরীক্ষাতে কোশ্চেন আসবে স্যার, আর আমার কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই। এটা ভুল নীতি। এটা যদি কেউ বলে থাকেন যে আমি যা চ্যাপ্টার পড়িয়ে দিচ্ছি সেটাই আসবে, এটা ভুল। ঠিক আছে? আমি তোমাদেরকে শুধু এটুকুনি অ্যাসিউরেন্স দিতে পারি যে তুমি যদি এই ২০টা চ্যাপ্টার প্রপার নোট মেনটেন করে প্রপার আমার ক্লাসকে অ্যাজ পার বুঝে বুঝে খাতায় নোট করেছো, তবে তুমি তোমার পরীক্ষাতে লায়ন্স পোর্শন অফ কোশ্চেন ইন ইউর বায়োলজি সেকশনকে তুমি কমন পাবে। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? অর্থাৎ আমি তোমাদেরকে শুধু এইটুকু বলতে পারি, এই ২০টা চ্যাপ্টার যদি করো তবে তোমার সিংহভাগ কোশ্চেন
তুমি কিন্তু কমন পেয়ে যাবে। হয়েছে, কমন পেয়ে যাবে। আমি কোনো গ্যারেন্টি দিচ্ছি না, বাট ওই আর কি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলতে পারি তোমাদেরকে যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, প্রিভিয়াস কোশ্চেন, সমস্ত কিছুর উপরে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা শুধু একবার আমাকে দেখে নিয়ে একটু কনফার্মেশন করো যে 20টা চ্যাপ্টারের নাম বলা হলো তাতে তোমাদের এমনি কোনো কিছু সামান্যতম কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, শুধু আমাকে একবার দেখে নিয়ে একটুখানি বলো। জাস্ট একটা মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্টের পার্ট, ফার্স্টের 10টা চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের সেকেন্ডের 10টা চ্যাপ্টার। সোনামণি, আচ্ছা এন্ডোক্রাইনটা এখন বোঝার চেষ্টা করো না, একটু কমপ্লিকেটেড, পরে এন্ডোক্রাইন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, তখন বুঝে নিও। ঠিক আছে, চলো তাহলে আজকে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আমি পড়াবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো হচ্ছে আমরা সেল বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে সেল। তাহলে একটা সেলকে দেখতে কিরকম, না একটা সেলকে দেখতে হচ্ছে এরকম, অর্থাৎ আমার কিরম বৃত্তান্ত থাকে, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, ইত্যাদি যে জিনিসগুলি থাকে তাকে আমরা বলবো সেল। এবার চলো একটা একটা করে ছোট্ট ছোট্ট করে আমি বলছি, তোমরা ছোট্ট ছোট্ট করে নোট করবে। ইচ এন্ড এভরি স্টুডেন্ট যতজন আছো, মোটামুটি 71 জন স্টুডেন্ট বর্তমানে এখন ক্লাস করছো, 71 জন স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু নোট করবে খাতায়। ঠিক আছে, নোট করলে তোমার যেটা লস হতে পারে সেটা তোমার খাতা, তোমার পেন, তোমার ব্রেন, আর লাভ কি হতে পারে সেটা তুমি আশা করি বুঝতে পারছো, তাই জন্য আর না বললাম। ঠিক আছে, লাভের কথাটা চলো। তাহলে সেল কাকে বলে, সেল বলে হচ্ছে কি সজীব আবরণ দ্বারা আবৃত, এখানে লেখো সজীব আবরণ দ্বারা আবৃত, আবরণ দ্বারা আবৃত, প্রোটোপ্লাজম যুক্ত, জীবদেহের গঠনগত কার্যগত একককে সেল বলে। তাহলে সেল কাকে বলে, না সেল বলে হচ্ছে কি এখান থেকে যে আমাদের জীবদেহের গঠনগত কার্যগত যে একক আছে সেই জিনিসটা যদি সজীব আবরণ দ্বারা আবৃত থাকে এবং সেটির মধ্যে যদি প্রোটোপ্লাজম যুক্ত থাকে, তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি কোষ বলবো। হয়েছে এখান থেকে। এরপরে লেখো হচ্ছে কি আমাদের টাইপস অফ সেল। এরপরে কি লেখো, এরপরে লেখো হচ্ছে আমাদের টাইপস অফ সেল। তাহলে টাইপস অফ সেলকে ইন জেনারেলি আমরা প্রত্যেকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি, একটা ভাগের নামটাকে কি বলবো প্রোক্যারিওটিক সেল, একটা ভাগের নামটাকে আমরা বলবো কি প্রোক্যারিওটিক সেল বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। যারা বাংলায় লিখছো তাদের জন্য লিখে রাখো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। হয়েছে এখান থেকে। আর এইখান থেকে একটা কোষের নামটাকে কি লেখো, এখান থেকে একটা কোষের নামটাকে লেখো ইউক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, বা এইখানটা করে লিখে রাখা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এইখানটা করে একটা কথা লিখে রাখো আদর্শ নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। হয়েছে এখান থেকে। এইবার দেখো আমাদের যখন প্রোক্যারিওটিক থাকছে এবং ইউক্যারিওটিক থাকছে, এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের কিছু বৃত্তান্ত আছে। কি হয়েছে এখান থেকে কি বলবো, তাহলে এই ক্ষেত্রে একটা কথাটাকে লেখা হচ্ছে কি যে স্যার এই যে প্রোক্যারিওটিক কোষ আছে, এই প্রোক্যারিওটিক কোষের আমার এক্সাম্পল কি, আর ইউক্যারিওটিক কোষের আমার এক্সাম্পল কি। প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল কি আছে আমার এখানে, প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল আছে আমাদের ব্যাকটেরিয়া আছে,
আমাদের নীলাভ সবুজ শৈবাল আছে, কি আছে? নীলাভ সবুজ শৈবাল আছে। মাইকোপ্লাজমা আছে। আর কি আছে আমাদের? আর আছে হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা আছে, মাইকোপ্লাজমা আছে। হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? আর কি আছে আমাদের? ইউক্যারিওটিক কোষের কি আছে? ইউক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে আমাদের সকল প্রাণী ও উদ্ভিদ কোষ, সকল প্রাণী ও উদ্ভিদ কোষ। তাহলে ইন জেনারেলি তোমাদেরকে আমরা যদি ব্যাখ্যা করেছি, তাহলে আমাদের দুটোর উদাহরণ কি কি আছে এবং তাদের কি বৃত্তান্ত আছে, সেই বৃত্তান্ত জিনিসগুলোকে নিয়ে আমরা এক এক করে দেখলাম। ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে কি, তাহলে স্যার আমার কাছে তো দুটো জিনিস আছে, সেই জিনিসটার নামটা কি আছে? প্রোক্যারিওটিক কোষ আর একটা ইউক্যারিওটিক কোষ। তাহলে এইখান থেকে একটা কথা লেখা হচ্ছে কি, লেখো প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। এখানটা করে লেখা হচ্ছে বৈশিষ্ট্য, এখান থেকে লেখা হচ্ছে প্রোক্যারিওটিক, আর এখান থেকে লেখা হচ্ছে ইউক্যারিওটিক। সরি, হয়েছে। এবার প্রথমেই লেখা হচ্ছে কি, প্রথমেই লেখা হচ্ছে কি আমাদের ক্রোমোজোমীয় প্রোটিন। প্রথমেই কি লেখা এখান থেকে? প্রথমেই লেখা হচ্ছে আমাদের কি? ক্রোমোজোমীয় প্রোটিন। এখানে লেখো কি? এখানে লেখা হচ্ছে কি ক্রোমোজোমীয় প্রোটিন। ক্রোমোজোমীয় প্রোটিন যদি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? সেই ক্ষেত্রে আমি এখান থেকে বলবো হচ্ছে এর মধ্যে লেখো আম্লিক প্রোটিন বর্তমান। এর মধ্যে কি লেখো? এর মধ্যে লেখো হচ্ছে আম্লিক প্রোটিন বর্তমান, আম্লিক প্রোটিন বর্তমান। হয়েছে ক্ষেত্রে। আর এর মধ্যে যদি থেকে থাকে, তাহলে এর মধ্যে কি লেখো? এটা এর মধ্যে লিখে রাখা হচ্ছে কি ক্ষারীয় প্রোটিন বর্তমান। এর মধ্যে কি লিখে রাখো? এর মধ্যে কথা লিখে রাখা হচ্ছে ক্ষারীয় প্রোটিন বর্তমান। হয়েছে এখান থেকে কথা গেল। এবং নাম্বার 2 কি আছে আমার এখানে? এবার এখানটা করে লেখা হচ্ছে, এর লেখা হচ্ছে রাইবোজোম। এর হেডিং এ লেখা হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোম কি প্রকৃতির এর এখানে? না, এর রাইবোজোমটা হচ্ছে এর এখানে 70s প্রকৃতি। আর এর রাইবোজোম কি? এর রাইবোজোম হচ্ছে 80s প্রকৃতি। হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? এবার এই ক্ষেত্রে এখানে আর একটা নামকে দাও, এই নামটাকে দাও হচ্ছে কোষ প্রাচীর। এর নামটাকে দাও কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি হয়েছে আমার এখানে? কোষ প্রাচীর হচ্ছে আমাদের আমাদের অনেক ক্ষেত্রে থাকে না, এইখানে লিখে রাখো কি মিউকোপেপটাইড দ্বারা গঠিত। এটাকে কি দ্বারা গঠিত? মিউকোপেপটাইড দ্বারা গঠিত, মিউকোপেপটাইড দ্বারা গঠিত। আর একটা জিনিসের নামটা কি আছে? আর একটা জিনিসের নামটাকে লেখা হচ্ছে কি আমাদের যে ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর, এটি হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। এটি কি দ্বারা গঠিত? এটি হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে ইন জেনারেলি কি শিখলাম আর কি ছাড়লাম? তাহলে ইন জেনারেলি শিখলাম হচ্ছে কি আমাদের এটা হচ্ছে মিউকোপেপটাইড দ্বারা গঠিত, আর এটি হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এবার চলে এসো কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ বিভাজনটা কি হয়েছে আমাদের এখানে? কোষ বিভাজন যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের, এটাকে লেখো অ্যামাইটোসিস প্রকৃতি। কোষ বিভাজনটা কি আছে আমাদের? এটা কোষ বিভাজনটা আছে হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রকৃতি। আর এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি মাইটোসিস ও মিয়োসিস প্রকৃতি। মাইটোসিস ও মিয়োসিস, মাইটোসিস ও মিয়োসিস প্রকৃতি।
মাইটোসিস ও মিয়োসিস প্রকৃতি। তাহলে ইন জেনারেলি আমরা কি বললাম এখান থেকে? তাহলে আমার দুটো জিনিস গেল, একটা গেল হচ্ছে আমাদের কোষ বিভাজন গেল, সেখানে কি হয়েছে প্রোক্যারিওটিক কোষ গেল আর ইউক্যারিওটিক কোষ গেল। তাহলে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে কতগুলি ভাগ দেখলে, তো ভাগ শিখলে, সেই জিনিসটাকে আমার এখানে বললাম। বুঝতে পারলে কি পারলে না বলো? ক্লিয়ার হয়েছে এটুকুনি? এইবার কথাটা হচ্ছে যে স্যার প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে এত তো ভাগ আছে, অবশ্যই আছে, কিন্তু আমি যদি বলেছি যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চোখে দেখা ভাগ, চোখে দেখা ভাগ মানে আমার মধ্যে এমন কিছু একটা জিনিসকে বলো যেটা দ্বারা আমি সেটাকে আলাদা করতে পারবো, ঠিক আছে? সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? ক্রোমোজোম। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে হেডিং লেখো ক্রোমোজোম বলে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ক্রোমোজোম সম্বন্ধে কার কি আইডিয়া আছে আমাকে একটুখানি বলো তো। এনি আইডিয়া? ক্রোমোজোম সম্বন্ধে কার কি আইডিয়া আছে? তাহলে আমাদের ক্রোমোজোম সম্বন্ধে যে জিনিসটা আছে সেই জায়গাটা করে আইডিয়াটা কি না, আমাদের ক্রোমোজোমের সম্বন্ধে যখন আইডিয়া বলবো তখন ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো কি বলবো, দেখো প্রথম কথা, 1 নম্বর ক্রোমোজোম কি না, ক্রোমোজোম সম্বন্ধে 1 নম্বর জিনিসটা পড়বে, এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটি কোথা থেকে উৎপন্ন? এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়েছে, এখান থেকে 1 নম্বর গেল। এবং এই যে জিনিসটাকে যদি আমি দেখি এটা কি কি দিয়ে তৈরি, না এটি হচ্ছে আমাদের দুটি জিনিস দিয়ে তৈরি। কি কি দিয়ে তৈরি? একটার নামটাকে আমরা কি বলবো? একটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন, ঠিক আছে? একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? আর একটা জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি প্রোটিন। আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? প্রোটিন। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটাকে আমরা কি বলছি? নিউক্লিক অ্যাসিড। আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলছি? প্রোটিন বলছি। ক্লিয়ার হয়েছে? এবার স্যার এর আকার বা আকৃতি কিরকম? এর আকার বা আকৃতি যে জিনিসটা আছে সূত্রাকার বা দণ্ডাকার। তাহলে এর আকার বা আকৃতিটা কিরকম? এর আকার বা আকৃতিটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার, সূত্রাকার বা দণ্ডাকার। ক্লিয়ার হয়েছে? নাম্বার 4, নাম্বার 4 যে জিনিসটা আছে এটা কি কাজ করে? না, এটি হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহনে সহায়তা করে। তাহলে এই জিনিসটা কি করে? না এই জিনিসটা হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহনে সাহায্য করে। বংশগত বৈশিষ্ট্য পরিবহন, পরিবহনে সহায়তা করে ও পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আরেকটা কি লেখো এখানে? লেখো পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। পরিব্যক্তি মুখ্য বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বললাম আর কি ছাড়লাম, তাহলে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম কথা হচ্ছে কি আমাদের যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোম কোথা থেকে তৈরি হচ্ছে? না এই ক্রোমোজোম নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হচ্ছে, হয়েছে।
এইবার কি লেখো, নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে যদি তৈরি হয়, সেক্ষেত্রে কি বলবো, এটি কি কি দিয়ে তৈরি হচ্ছে, এটি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে। গেল। নেক্সট কি আছে, এটির আকৃতি কিরকম, এটির আকৃতি হচ্ছে সূত্রাকার বা দণ্ডাকার হচ্ছে এটির আকৃতি। নাম্বার 4 কি বলেছে, না এর কাজ কি, এর কাজ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য পরিমাণে সহায়তা করে এবং পরিব্যাক্ত বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। এইবার এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম শব্দের প্রবর্তক কে, তার মানে এটার প্রবর্তন কে করেছিলেন, এর প্রবর্তন করেছিলেন কে, এর প্রবর্তন করেছিলেন হচ্ছে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার এর প্রবর্তন করেছিলেন। হয়েছে, এখান থেকে গেল। এইবার কি হয়েছে, যে আমাদের একটা জিনিসকে মনে রাখবে, এই যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের সংখ্যাকে আমরা কি বলবো, এই ক্রোমোজোমের সংখ্যাকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক বলবো। এই ক্রোমোজোমের সংখ্যাটাকে আমরা কি বলবো, এই ক্রোমোজোমের সংখ্যাটাকে আমরা ধ্রুবক বলবো। ক্লিয়ার? কথাটি বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে প্রত্যেকজনকে বোঝানোর চেষ্টা করছি এটাই, যে আমার একটা ক্রোমোজোম যদি থাকে, সেই ক্রোমোজোমটার কি পার্ট বা কি বৃত্তান্ত সেটা সম্বন্ধে আমার আলোচনা হয়েছে এখান থেকে। এইবার দেখো, আমাদের যে ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার বলবো। ঠিক আছে। এইবার এই যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে হেডিং লেখো, যে কি লিখবে, অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী। হয়েছে? হুম, ঠিক আছে, চলো। এবার কি হয়েছে, না এবার যে জিনিসটা হয়েছে, যে আমাদের যে ক্রোমোজোম আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এই ক্রোমোজোমকে এরকম ভাবে ভাগ করা যাচ্ছে কিরকম, এই আমার একটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারে ধরে নাও দুটো দিক আছে, এই একটা দিক আছে আর এই একটা দিক আছে, এরকম হতে পারে। আবার এই একটা সেন্ট্রোমিয়ার, এর একদিকটা আছে এরকম, আর একদিকটা একটু বড় আছে। আর একটা সেন্ট্রোমিয়ারটা কি, এই সেন্ট্রোমিয়ার, এই দিকটা 10, এই দিকটা করে আমার অনেকটা বড়। আর একটা সেন্ট্রোমিয়ারটা কি, আমার একদিকেই টোটালটা। তাহলে যদি আমার কি বলবো, যদি আমার কি হয়েছে, এদিকেও 50% থাকে, আবার এদিকেও 50% আছে, তাহলে একরকম নাম হবে। যদি এদিকে 45% থাকে, এদিকে 55% থাকে, তাহলে একরকম নাম থাকবে। যদি এদিকে 10% থাকে, এদিকে 90% থাকে, তাহলে একরকম। আর যদি এইদিকে ছোট্ট 1%, এদিকে 99% থেকে থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে কি, না আমাদের সেন্ট্রোমিয়ারের নাম। এবার কি নাম, কেন নাম বলি। প্রথমত, প্রথম যেখানে নামটা আছে, সেই নামটাকে আমরা কি বলবো, মেটাসেন্ট্রিক। প্রথম যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, মেটাসেন্ট্রিক। দ্বিতীয় যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সাব মেটাসেন্ট্রিক। হয়েছে? তৃতীয় যেটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, তৃতীয় জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, অ্যাক্রোসেন্ট্রিক। হয়েছে? এবং নাম্বার 4 যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, টেলোসেন্ট্রিক। তাহলে আমার এক্ষেত্রে 4টে জিনিস গেল। একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো,
একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে যে আমাদের কি মেটাসেন্ট্রিক, আর একটা জিনিসের নাম সাব মেটাসেন্ট্রিক। হয়েছে এখান থেকে। নাম্বার 3 কি? অ্যাক্রোসেন্ট্রিক। নাম্বার 4 কি? আমাদের টেলোসেন্ট্রিক। হয়েছে ক্ষেত্রে। এইবার কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বোঝার চেষ্টা করবে? যে আমাদের যদি আমাদের এই মেটাসেন্ট্রিকটা হয়, এটাকে দেখতে ইংরেজি কোন বর্ণের মতো? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে মেটাসেন্ট্রিককে দেখতে ইংরেজি বর্ণ ভি এর মতো। ঠিক আছে ক্ষেত্রে। এরপরে কি হয়েছে আমাদের? যদি বলেছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিকটা দেখতে কার মতো? না, সাব মেটাসেন্ট্রিকটা দেখতে ইন জেনারেলি আমাদের এল এর মতো। হয়েছে। যদি বলেছে আমাদের অ্যাক্রোসেন্ট্রিকটা জে এর মতন এবং টেলোসেন্ট্রিকটা হচ্ছে আই এর মতন, অর্থাৎ তোমাকে একটা জিনিসকে জানতে হবে, সেই জিনিসটা কি জিনিস? যে আমাদের একটা সেন্ট্রোমিয়ার অবস্থান কিভাবে করছে, সেই করার উপরে ভিত্তি করে আমাদের এই জিনিসটাকে কত ভাগে ভাগ করা যাচ্ছে? আমাদের এই জিনিসটাকে 4 ভাগে ভাগ করা যাচ্ছে। হয়েছে। এইবার এই ক্ষেত্রে তুমি তো দেখলে সেন্টোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ভাগটা গেল। ক্লিয়ার? সোজা সাপটা কথা স্যার গেল। এবার যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটাকে এখানে লেখা হচ্ছে কি? যে সেন্টোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিন্যাস। ঠিক আছে। সেন্টোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের কিসের শ্রেণীবিভাগ? সেন্টোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ঠিক আছে, বুঝতে পারলি? এইবার দেখ, আমাদের যদি ক্রোমোজোমের শ্রেণীবিভাগ আমরা করেছি, তাহলে কি কি পাবো? তাহলে এই ক্ষেত্রে একটা হেডিং লেখো, ওপরে হেডিং লেখো সেন্টোমিয়ারের সংখ্যা। সংখ্যা। আর এখান থেকে লেখা হচ্ছে কি সেন্টোমিয়ারের নাম। সরি, ক্রোমোজোমের নাম। ক্রোমোজোমের নাম। হয়েছে। তাহলে সেন্টোমিয়ারের সংখ্যা যদি আমার 0টা হয়, সেন্টোমিয়ারের যদি আমাদের সংখ্যা 0টা হয়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো আসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে তখন তাকে আমরা কি বলবো? আসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো তোমাদের কিন্তু এই ক্ষেত্রে হাজার একটা শর্ট কোশ্চেন তৈরি হচ্ছে, হাজার একটা শর্ট কোশ্চেন হচ্ছে। আসেন্ট্রিক ক্রোমোজোম, সেন্টোমিয়ারের সংখ্যা যদি 1 হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? বলো। পলিসেন্ট্রিক ক্রোমোজোম বা মনোসেন্ট্রিক ক্রোমোজোম। পলি কথাটা লিখো না, পলিটা একটু ভুল বলেছি। এখান থেকে লেখা হচ্ছে কি? মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এখান থেকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? মনোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদি আমাদের দুটি থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? যদি আমাদের দুটি থাকে, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? কি না, আমাদের ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। হয়েছে। যদি আমাদের গ্রেটার দেন 2 থাকে বা 3 থাকে, ডট 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 অন্য কিছু থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? পলিসেন্ট্রিক ক্রোমোজোম। কথাটি বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো? পলিসেন্ট্রিক ক্রোমোজোম। হয়েছে ক্ষেত্রে।
পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমার ক্ষেত্রে কি হলো, তাহলে আমাদের এইখানে যে পার্টটা থাকলো, এই পার্টটার ওপর দেখতে আমার এই জিনিসটা। এইবার ক্রোমোজোম দেখতে কিরকম স্যার? ক্রোমোজোমটা দেখতে হচ্ছে এরকম। এইবার এই ক্রোমোজোমের এই জায়গাটা করে কি থাকে, আমার সেন্ট্রোমিয়ার থাকে। এই যে সেন্ট্রোমিয়ার যেই পার্টটাতে থাকে, এই পার্টটার নামটাকে আমরা কি বলবো? এই পার্টটার নামটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য খাঁজ বলবো। এইবার এই মুখ্য খাঁজ ছাড়াও আমার এই যে টোটাল ক্রোমোজোমটা আছে, এই টোটাল ক্রোমোজোমে আমার আরো কিছু জিনিস, ছোট্ট 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 ছোট খাঁজ দেখা যায়। এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে কি গৌণ খাঁজ বলবো। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের গৌণ খাঁজ বলবো। হয়েছে এখান থেকে? এইবার যখন গৌণ খাঁজ থাকবে, এই গৌণ খাঁজের একটা অপর নাম আছে। কি নাম আছে? গৌণ খাঁজের অপর নামটা হলো কি আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার। কি বললাম কথা? নিউক্লিয়ার অর্গানাইজার। নিউক্লিয়ার অর্গানাইজার হয়েছে। এই যে নিউক্লিয়ার অর্গানাইজার থাকে, এটা কি করে না, এটা হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। এই জিনিসটা কি করে? এই জিনিসটা হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে, গঠনে সহায়তা করে। নিউক্লিয় ওলাস গঠনে কি করে? নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। তাহলে ইন জেনারেলি আমি কি বললাম? ইন জেনারেলি আমি এক্ষেত্রে একটা কথা বললাম তোমাকে, কি কথা? যে ইন জেনারেলি ভালো করে বোঝার চেষ্টা করো, নিউক্লিয়ার অর্গানাইজার কি জিনিস। এটা হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারলে? হয়েছে? চলো, এবার কি হয়েছে না, আমাদের এই যে মুখ্য খাত এবং গৌণ খাত ছাড়াও আরো দুটো পার্ট থাকে। সেই দুটো পার্টের ট্রামটা কি আগে তোমাকে এটা জানতে হবে। তাহলে এখানে হেডিং লেখো স্যাটেলাইট বলে। তাহলে এখানে হেডিং লেখো কি বলে? এখানে হেডিং লেখো হচ্ছে আমাদের স্যাটেলাইট বলে। তাহলে যদি স্যাটেলাইট বলে একটা হেডিং লেখো, স্যাটেলাইট কাকে বলে এনি আইডিয়া? তাহলে প্রথমত লেখা হচ্ছে কি কথা? স্যাটেলাইট বলা হচ্ছে কি জিনিসটাকে না, স্যাটেলাইট হচ্ছে আমাদের বলবো হচ্ছে একে যে কোন কোন ক্রোমোজোমে গৌণ খাঁজের শেষে লেখো, কোন কোন ক্রোমোজোমে গৌণ খাঁজের শেষে একটি ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। একটি ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। একে স্যাটেলাইট বলে। একে কি বলে? একে স্যাটেলাইট। হয়েছে? এইবার দেখো, তার মানে কি হলো? স্যাটেলাইট যে সমস্ত ক্রোমোজোমের থাকবে এটা কিন্তু পৃথিবীতে কোথাও লেখা নেই। তাহলে আমি শুধু তোমাকে এইটুকুনি বলতে পারি যে স্যাটেলাইট কিছু কিছু ক্রোমোজোমে দেখা যায়। সেই যেই সমস্ত ক্রোমোজোমে দেখা যায়, সেই সমস্ত ক্রোমোজোমদেরকে আমাদের একটা আলাদা নাম আছে, সেই নামটা কি? তাহলে এখানটা করে একটা স্টার দিয়ে লিখে রাখো। কি লিখে রাখবে? যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে
স্যাট ক্রোমোসোম বলে। তাহলে কি বললাম, স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে আমাদের কি বলবো, স্যাট ক্রোমোসোম বলবো। হয়েছে ক্ষেত্রে এরপরে যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নামটা কি লেখো, কাইনেটোকোর। 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 কাইনেটোকোর জিনিসটা কি জিনিস? কাইনেটোকোর জিনিসটা কি জিনিস? না, কাইনেটোকোর জিনিসটা হচ্ছে, এখান থেকে লিখে রাখো, যে মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে, সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে প্রোটিনযুক্ত চাকতির মতো যে অংশ দেখা যায়, প্রোটিনযুক্ত চাকতির মতন যে অংশ দেখা যায় তাকে কাইনেটোকোর বলে। তাকে কাইনেটোকোর বলে। কথাটি বুঝতে পারলে? কাইনেটোকোর বলা হয়। তাহলে এইটুকু রিগার্ডিং কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটুখানি একটু কনফার্মেশন করে জানাও তো প্রত্যেকে। প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ বা না? আচ্ছা, 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 চলো। এরপরে যে জিনিসটা চলে আসছে স্যার, যে আমাদের যে কোনো একটা যদি ইউক্যারিওটিক কোষ থেকে থাকে, সেই ইউক্যারিওটিক কোষটা কি কি দিয়ে তৈরি, বা আমাদের ইউক্যারিওটিক কোষের মেন পার্ট যেটা, যেটা আমার প্রোক্যারিওটিক কোষের সঙ্গে আমার মেজর ডিফারেন্সিয়াল যে টপিক যেটা থাকবে, সেই জিনিসটা কি নাম, না সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, লেখো, সেই জিনিসটার নামটাকে কি লেখো, সেই জিনিসটার নামটাকে লেখা হচ্ছে আমাদের, বলো, ক্রোমোজোম। ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমে কে আমরা ইন জেনারেলি দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? দেখো, আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি দুটো জিনিসের কথা বলেছিলাম। কি কি স্যার? 2 নম্বর পয়েন্টের দিকে একটু লক্ষ্য রাখো। 2 নম্বর পয়েন্টের দিকে একটু লক্ষ্য রাখো। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন মানে কি, কিছু বুঝতে পারলে? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন মানে কিছু বুঝতে পারলে? যে স্যার, আমাদের এই যে ক্রোমোসোমটা আছে, এই ক্রোমোসোমকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। কি কি ভাগে? 1 নম্বর ভাগের নাম হলো নিউক্লিক অ্যাসিড, আর একটা নামটাকে আমরা কি বলবো, প্রোটিন। হয়েছে? এবার দেখো, যদি আমাদের নিউক্লিক অ্যাসিড থেকে থাকে, যদি আমাদের কি থেকে থাকে, যদি আমাদের নিউক্লিক অ্যাসিড থেকে থাকে, নিউক্লিক অ্যাসিড থাকলে একে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে স্যার? একটাকে বলা হচ্ছে আমাদের ডিএনএ, আর একটা জিনিসকে আমরা কি বলবো, আরএনএ। একটাকে বলবো ডিএনএ, আর একটা জিনিসকে আমরা বলবো কি, আর একটা জিনিসকে আমরা বলবো হচ্ছে কি, আরএনএ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার দেখো, ডিএনএ এবং আরএনএ যখন থাকছে, তখন তাদের কি পাচ্ছি আর কি পাচ্ছি না সেই জিনিসটা আমাকে একটুখানি বলুন। দেখো, প্রথম কথাটা কি পাচ্ছি, ডিএনএ এর মধ্যে যে জিনিসটা আছে, প্রোটিনকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। লিখে নাও, একটাকে লিখে নাও হিস্টোন প্রোটিন, আর একটাকে লিখে রাখো অহিস্টোন প্রোটিন। একটাকে লেখো হিস্টোন প্রোটিন, আর একটাকে লেখো হচ্ছে অহিস্টোন প্রোটিন। ডিএনএ তে ইন জেনারেলি আমার দ্বিতন্ত্রী থাকে। দ্বিতন্ত্রী মানে কি, ডাবল হেলিক্স, অর্থাৎ এরকম সাপের মতন দুটো পেঁচানো থাকে।
এই ডিএনএ কে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। স্যার 2 ভাগে তো ভাগ করব কিসের উপরে? কিসের উপরে স্যার? না স্যার, আমার নাইট্রোজেন বেসের উপরে ভিত্তি করে আমরা এই ডিএনএ কে 2 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে স্যার ভাগ করতে পারি? না, আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটার নামটা হচ্ছে পিউরিন, আর একটার নামটাকে বলে পিরিমিডিন। কি কি বললাম কথা? একটার নামটাকে বলবো পিউরিন, আর একটার নামটাকে আমরা কি বলবো? আরেকটির নামটাকে আমরা বলবো হচ্ছে পিরিমিডিন। তাহলে দুটো জিনিস গেল, একটার নাম হলো পিউরিন গেল, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কি পিরিমিডিন গেল। যখন আমাদের পিউরিন জিনিসটা আসছে, পিউরিনকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? একটা ভাগের নাম হলো অ্যাডিনিন, আর একটা ভাগের নাম হলো গুয়ানিন। তাহলে আমাদের দুটো ভাগ গেল, একটা ভাগের নাম হলো অ্যাডিনিন, আর একটা ভাগের নামটা কি বলো? গুয়ানিন। হয়েছে ক্ষেত্রে? হয়েছে, ক্লিয়ার। এবার আমার আর একটা জিনিস আছে। কি জিনিস আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের এই ছাড়া আর কি জিনিস আছে? দেখো কি বলো? থিয়ামিন আর সাইটোসিন। তাহলে এই যে পিরিমিডিন আছে, এই পিরিমিডিনকে 2 ভাগে ভাগ করা যায়। একটির নামটাকে আমরা বলবো থিয়ামিন, আরেকটির নামটাকে আমরা বলবো কি? আরেকটির নামটাকে আমরা বলবো হচ্ছে কি সাইটোসিন। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটার নামটাকে বলবো হচ্ছে আমাদের অ্যাডিনিন গুয়ানিন, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কি কি বলবো বলো? কি বলবো? তাহলে আমার দুটো জিনিস গেল, একটা হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন, আর একটা হচ্ছে থিয়ামিন আর সাইটোসিন। ক্লিয়ার হয়েছে? এইবার এই যে অ্যাডিনিন আছে, অ্যাডিনিনকে আমরা ছোট করে ভাষায় এ দ্বারা লিখবো, গুয়ানিনকে জি দ্বারা লিখবো, থিয়ামিনকে টি দ্বারা লিখবো, আর সাইটোসিনকে আমরা কি দ্বারা লিখবো বলো? সাইটোসিনকে আমরা সি দ্বারা লিখবো। হয়েছে ক্ষেত্রে? এইবার দেখো, আমাদের এ এর সাথে টি হচ্ছে ডবল বন্ড, অর্থাৎ আমার অ্যাডিনিনের সঙ্গে আমার যে থিয়ামিন আছে, এই থিয়ামিনটা হচ্ছে কি বন্ডিং এ আছে? এই থিয়ামিনটা হচ্ছে ডাবল বন্ড। ডাবল কি বন্ড? তার ডবল আমাদের হাইড্রোজেন বন্ড। ডবল আমাদের কি বন্ড? ডবল হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। আর একটা কি আছে আমাদের? আর একটা যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলবো আমাদের, যদি গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থেকে থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রিপল বন্ড। সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি ট্রিপল বন্ড। ক্লিয়ার? ক্লিয়ার। চলো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ট্রিপল বন্ড। ক্লিয়ার হয়েছে? এবার যে জিনিসটা আছে, সেই জিনিসটা কি জিনিস হচ্ছে? এটাতে গেল স্যার আমাদের ডিএনএ এর পার্ট। তাহলে ডিএনএ কি করে? না, ডিএনএ হচ্ছে আমাদের বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে বহন করতে সহায়তা করে। হয়েছে? বুঝতে পারলে? তাহলে আমাদের এখান থেকে কি কি জানলাম? আমাদের এখান থেকে জানলাম হচ্ছে ডিএনএ এন্ডো বেসের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। পিউরিন, পিরিমিডিন। পিউরিন হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন, পিরিমিডিন হচ্ছে থিয়ামিন সাইটোসিন। যেখানে অ্যাডিনিনকে এ দ্বারা লিখছি, গুয়ানিনকে জি দ্বারা লিখছি, আমাদের সাইটোসিনকে আমরা বলো সি দ্বারা লিখছি, থিয়ামিনকে টি দ্বারা লিখছি। এবং তাদের মধ্যে কি কার কি বন্ডিং আছে, সেই বন্ডিং গুলো তোমাদেরকে কি হচ্ছে, বন্ডিং গুলো তোমাদেরকে এখানে দেখানো হলো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার এই ক্ষেত্রে একটা জিনিসকে মনে রাখতে হবে তোমাকে। কি মনে রাখতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করো। যে স্যার, আমার তো ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের আমার কি থাকে? না স্যার, এই যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এইটাই থাকে হচ্ছে 90%। ঠিক আছে? আর আরএনএ প্লাস অহিস্টোন প্রোটিন যেটা আছে, এইটা থাকে হচ্ছে আমাদের কত পার্সেন্ট? আরএনএ প্লাস অহিস্টোন প্রোটিন যেটা আছে, সেই জিনিসটা থাকে হচ্ছে 10%। ঠিক আছে? কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে ইন জেনারেলি আমি এইটুকুনি তোমাকে বলতে পারি কি, যে আমাদের ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিনটা হচ্ছে কি আমাদের 90%, আরএনএ প্লাস
অহিস্টোন প্রোটিনটা কত, আরএনএ প্লাস অহিস্টোন প্রোটিনটা হচ্ছে কত আমাদের এখানে 10%। কথাটি বুঝতে পারলে কি পারলে না আমাকে বোঝাও। এইটা হচ্ছে তোমাদের মূল পার্টটা গেল। ক্লিয়ার? ক্লিয়ার। চলো এবার চলে এসো কি আমাদের আরএনএ জিনিসটা কি। তাহলে আমাদের আরএনএ জিনিসটা কি, আরএনএ জিনিসটাকে যদি তুমি দেখো তাহলে কি দেখতে পাবে, কি দেখতে পাবে? তাহলে প্রথমে এখানে হেডিং লেখো আরএনএ। এই আরএনএ এর পুরো কথা কি গো? আরএনএ এর পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো কথা কি? আরএনএ এর পুরো কথা হচ্ছে আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো যদি আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড হয়ে থাকে তাহলে আরএনএ থেকে আমি কি কি পাবো আর কি কি পাবো না সেই জিনিসটা আমাকে বলবে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে স্যার আরএনএ কেও আমি কিন্তু সেম দুটো ভাগে ভাগ করতে পারবো। কি করে ভাগ করতে পারবো স্যার, একটু বলে দিন আমাকে। দেখো আরএনএ কে যখন আমি ভাগ করব তখন আমাদের দুটো, একটা থাকে হচ্ছে আমাদের পিউরিন বেস, আর একটা ভাগকে আমরা কি বলবো, আরেকটি ভাগকে আমরা বলবো হচ্ছে পিরিমিডিন বেস। আরেকটি ভাগকে আমরা কি বলবো, আরেকটি ভাগকে আমরা বলবো হচ্ছে কি পিরিমিডিন বেস। বেস বানানটা ভুল লিখলাম বাবা, পিরিমিডিন বেস হয়েছে। একটা গেল পিউরিন বেস আর একটা গেল পিরিমিডিন বেস। সারা জীবন মনে রাখবে একটাই কথা, যে আমাদের আরএনএ এবং ডিএনএ পিউরিন বেসের উপরে কোন রকম পরিবর্তন হয় না। কি বললাম কথা? আমাদের আরএনএ এবং ডিএনএ পিউরিন বেসের উপরে কোন রকম পরিবর্তন হয় না। কি কি নীতি আছে? প্রথম যেটা আছে আমাদের সেটাকে কি বলবো, প্রথম যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, যে অ্যাডেনিন, গুয়ানিন। আর পিরিমিডিন বেসের ভিত্তিতে আমি কি বলবো, পিরিমিডিন বেসের ভিত্তিতে বলবো হচ্ছে কি, যে আমাদের দুটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? একটার নাম হলো থিয়ামিন, আর একটা ভাগের নামটাকে আমরা কি বলবো, ইউরাসিল। আর একটা ভাগের নামটাকে আমরা কি বলবো, আর একটা ভাগের নামটাকে আমরা বলবো ইউরাসিল। তাহলে ঠিক যেমন তোমরা শিখেছিলে, কি শিখেছিলে, যে অ্যাডিনিনকে স্যার এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, থিয়ামিনকে টি দ্বারা, আর ইউরাসিলকে ইউ দ্বারা। তাহলে আমার কি হলো আর কি হলো না? তাহলে দেখো আমাদের ডিএনএ তে পিরিমিডিন বেসে সাইটোসিনের পরিবর্তে আমার আরএনএ এর ইউরাসিলটা কি হচ্ছে, আমার কাজ করছে। কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো আমাকে। তাহলে ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন বেসের ভিত্তিতে যদি ভাগ করি, প্রথম ভাগ হচ্ছে পিরিমিডিন বেসে। পিরিমিডিন বেসের মধ্যে কোন পার্টে না, ওর যেখানে আমার সাইটোসিন আছে সেখানে আমার কি আছে, সেখানে আমার ইউরাসিল আছে। ঠিক আছে? এই আরএনএ এর কাজ কি গো? আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। আরএনএ এর কাজ হচ্ছে কি আমাদের, আরএনএ এর কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। তাহলে ইন জেনারেলি আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিস গেল এটা, একটা জিনিস গেল হচ্ছে ওটা। ঠিক আছে? তাহলে আমাদের ডিএনএ আরএনএ সমস্ত কিছু পড়লো। এইবার দেখো ডিএনএ আরএনএ সমস্ত কিছু পড়বার পরে বা জানবার পরে তোমার দু তিনটে জিনিস থাকে। কি কি জিনিস থাকে? কি কি জিনিস থাকে? প্রথম কথা লেখা হচ্ছে কি আমাদের ক্রোমোসোমের সংখ্যা। দেখো ইন জেনারেলি আমি মানুষ, তুমি মানুষ, এই ক্রোমোজোম আমাদের দেহে টোটাল কটা থাকে না, আমাদের দেহে ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া থাকে। ইন জেনারেলি আমাদের দেহে কতগুলি থাকে, আমাদের দেহে ক্রোমোজোম থাকে হচ্ছে কতগুলি, আমাদের দেহে থাকে হচ্ছে 23 জোড়া। ঠিক আছে? এখান থেকে বুঝতে পেরেছো? ঠিক আছে? এবার দেখো যদি আমাদের 23 জোড়া থেকে থাকে তাহলে আমি কি কি পাবো আর কি কি পাবো না সেই সমস্ত নিয়ে একটু আলোচনা করছি। প্রথম কথা আলোচনা নম্বর 1, আলোচনা নম্বর 1 কি বলেছে আমাদের এখানে,
আরেকটা নম্বর আমাদের যেটা আছে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের দেহ ক্রোমোজোম। এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? দেহ ক্রোমোজোম বলবো। আর নাম্বার 2 যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের যৌন ক্রোমোজোম। যৌন ক্রোমোজোম হয়েছে। তাহলে 23 জোড়ার মধ্যে আমাদের 22 জোড়া, 23 জোড়ার মধ্যে আমাদের কি হয়েছে? 23 জোড়ার মধ্যে আমাদের 22 জোড়া যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? এই যে 22 জোড়া আছে বা 44টি আছে, এটা হচ্ছে আমাদের দেহজ বৈশিষ্ট্যকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে। দেহজ বৈশিষ্ট্য বা কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করে মানে এটা কি হলো আমার এখান থেকে? দেহজ বৈশিষ্ট্য বা একে নিয়ন্ত্রণ করে মানে হচ্ছে কি দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানে এটা কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করবে। আমাদের তুমি ফর্সা হবে না কালো হবে, রোগা হবে না মোটা হবে, এই যে জিনিসগুলো হচ্ছে কি সেই জিনিসটাকে আমরা কি বলবো? আমাদের কি করবে না আমাদের করবে হচ্ছে দেহ ক্রোমোজোম কন্ট্রোল করবে। আর যৌন ক্রোমোজোম কি করবে? যৌন ক্রোমোজোম হচ্ছে আমাদের এক জোড়া। এক জোড়া মানে কটা? দুটো। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে? এইবার এখান থেকে একটা কথা বুঝতে পারলে দেখি যে আমাদের এই যে যৌন ক্রোমোজোম আছে এই যৌন ক্রোমোজোম হচ্ছে দুই রকম। যৌন ক্রোমোজোম হচ্ছে দুই রকম হয়েছে। এক নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে, বলো প্রথম কথা, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একরকম হয়, আর একটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর এক রকম হয়। কি বললাম? মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একরকম হয় আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অন্যরকম হয়। মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে যে ক্রোমোসোমটা দেখা যায় সেটা হচ্ছে একটা এক্স একটা ওয়াই। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের দুটো এক্স দেখা যায়। কি বললাম কথাটা? মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমাদের দুটো এক্স দেখা যায়, একটা এক্স একটা ওয়াই দেখা যায়। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি কি বলবো ক্ষেত্রে? ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায় সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? কি বলবো? না, আমাদের বলবো একটা এক্স অপরটাও এক্স। এবার দেখো যখন আমাদের মেল ক্যান্ডিডেট আছে সেই মেল ক্যান্ডিডেট হবার জন্য আমাদেরকে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে কি যে এই যে মেল ক্যান্ডিডেটের পার্টটা আছে এদেরকে বলবো হেটারোজাইগোটিক ক্রোমোসোম। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হেটারোজাইগোটিক। হেটারোজাইগোটিক ক্রোমোসোম। হেটারোজাইগোটিক ক্রোমোসোম হয়েছে, এখান থেকে বুঝতে পারলে? আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি হোমোজাইগোটিক ক্রোমোসোম। এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? হোমোজাইগোটিক ক্রোমোসোম। তাহলে দুটো জিনিস গেল, একটা হলো হেটারোজাইগোটিক ক্রোমোসোম, অ্যানাদার ইজ দ্য হোমোজাইগোটিক ক্রোমোসোম। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে দুটি ভিন্ন ধর্মী। আর হোমো মানে কি? হোমো মানে হচ্ছে দুটো সেম। ঠিক আছে, তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে কোনো জন্মিত যৌন থেকে অপত্য যৌন সৃষ্টি হবার সময়, কি বললাম কথাটা? জন্মিত যৌন থেকে অপত্য যৌন সৃষ্টি হবার সময়তে করে আমাদের কি হয়? না, যে শিশুটি জন্মাচ্ছে তার লিঙ্গটা ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে? না, মেল ক্যান্ডিডেটের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, এইবার দেখো যখন তুমি ক্রোমোজোম পড়ছো এই ক্রোমোজোমের ক্ষেত্রে একটা টার্মের সাথে তোমাকে পরিচিত হতে হবে। এই ক্রোমোজোমের সঙ্গে তোমাকে একটা টার্মের সঙ্গে পরিচিত হতে হবে। হয়েছে ক্ষেত্রে সেই টার্মটার নামটা কি? সেই টার্মটার নামটাকে হচ্ছে কি এখান থেকে? সেই টার্মটির নামটাকে আমরা বলবো জিনোম। সেই টার্মটির নামটাকে আমরা কি বলবো? জিনোম। হুম, জিনোম। জিনোম কাকে বলে? না, জিনোম হচ্ছে কি কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে জিনোম বলে। তাহলে জিনোম কাকে বলে তুই এখান থেকে লেখ। তাহলে লেখ হচ্ছে কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে।
কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যে আছে, এই ক্রোমোজোমকে আমরা কি বলবো? এই ক্রোমোজোমকে বলে হচ্ছে জিনোম বলে। তাহলে কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? যে এবার যেখানে আমার একটা কথা হচ্ছে কি, জিনোম যখন থাকলো সেই ক্ষেত্রে কি বলবো আর কি বলবো না। তোমার দেহে কতগুলি ক্রোমোজোম? তোমার দেহে 46টা ক্রোমোজোম। তাহলে তোমার জিনোম কতগুলি হলো? জিনোম হচ্ছে তোমার কি হবে? 46/2 মানে হচ্ছে 23টি জিনোম। অর্থাৎ হ্যাপ্লয়েড কি? একটা কথা এখানে স্টার দিয়ে মনে রাখবে, যে আমি বলে রাখছি হ্যাপ্লয়েড যদি থেকে থাকে, এই হ্যাপ্লয়েডটা হচ্ছে কি বলবো আমাদের? বলো, এটা হচ্ছে জনন কোষ। আমাদের যে জনন কোষ আছে, এই হ্যাপ্লয়েড হচ্ছে জনন কোষ, ঠিক আছে? আর এটাকে, এই যে হ্যাপ্লয়েড আছে, হ্যাপ্লয়েডকে আমি কি দ্বারা ডিনোট করি? এন দ্বারা। এরপরে কি আছে আমাদের? ডিপ্লয়েড। এরপরে কি আছে আমাদের? ডিপ্লয়েড। ডিপ্লয়েডকে আমরা কি বলবো? 2n দ্বারা ডিনোটেড করব। 2n দ্বারা যদি ডিনোটেড করি তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? 2n দ্বারা ডিনোটেড করলে এইখান থেকে বলছে হচ্ছে, আমরা সেই জিনিসটাকে বলবো হচ্ছে কি? দেহকোষ। আমরা সেই জিনিসটাকে কি বলবো? আমরা সেই জিনিসটাকে বলবো হচ্ছে কি? দেহকোষ। ক্লিয়ার লিখেছিস ওই যেখান থেকে? এবার লেখো হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 জিনিসটাকে আমরা কি বলবো? নাম্বার 3 জিনিসটাকে বলবো আমাদের ট্রিপ্লয়েড। কি বললাম কথা? ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড যেই থাকে সেটাকে 3n। 3n কোথায় দেখা যায়? না, 3n দেখা যায়, এনি আইডিয়া? 3n দেখা যায় হচ্ছে আমাদের শস্য নিউক্লিয়াসে দেখা যায়। 3n কোথায় দেখা যায়? 3n দেখা যায় হচ্ছে আমাদের শস্য নিউক্লিয়াসে দেখা যায়। হয়েছে? এইবার আমাদের দেহে কোষ তৈরি হচ্ছে। কোষ তৈরি হবার পরে, আমাদের দেহে কোষ তৈরি হচ্ছে। কোষ তৈরি হবার পরে কি হচ্ছে? সেই জিনিসটা আমাদের দেহ থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় বিভিন্ন রকম কাজ করছে। কাজ করার পরে আমাদের কি হচ্ছে? কোষটা মারা যাচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে? কোষটা মরে যাচ্ছে। তাহলে এই যে কোষটা একবার জন্মালো, কোষটা ঘুরলো, এই যে কোষের যে পর্যায়ক্রমিক আবর্তন হলো, এই কোষের পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা বলবো হচ্ছে কোষ চক্র। তাহলে এই যে আমি যে ছবিটার উপর লিখছি দেখো, এই জিনিসটাকে বলা হয় কি বলতো? এই জিনিসটাকে বলে হচ্ছে কি? কোষ চক্র। ঠিক আছে? বুঝতে পারলে কথা কি বলতে চাইছি? এইবার দেখো, কোষ চক্রকে ইন জেনারেলি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আগে ছবিটা দেখে নাও একটুখানি। আগে একটু ছবিটা দেখে নাও। প্রত্যেকে দেখা হয়েছে মোটামুটি? আমি একটু সময় দিচ্ছি। আমি একটু সময় দিচ্ছি প্রত্যেককে। তো, আশা করছি প্রত্যেকে দেখা হয়ে গেছে। এইবার দেখো, আমি যখন তোমার কাছে আসবো, কি নিয়ে আসবো? না, আমি আসবো কোষচক্র নিয়ে আসবো। তাহলে স্যার, প্রথম কথা হচ্ছে কোষচক্রকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রত্যেক হেডিং লে কোষচক্র। একে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভাগটার নামটা কি? ইন্টারফেজ। নাম্বার 2 কে কি বলা হয়? নাম্বার 2 কে বলা হয় কি? মাইটোসিস। নাম্বার 2 কে কি বলা হয়? নাম্বার 2 কে বলা হচ্ছে মাইটোসিস। কথা বুঝতে পারলে কি পারলে না? একটাকে বলা হয় ইন্টারফেজ, আর একটা জিনিসকে আমরা কি বলবো? আর একটা জিনিসকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস। ঠিক আছে? ইন্টারফেজ যখন থাকবে, আমি কি পাবো আর কি পাবো না? তাই ইন্টারফেজ যখন থাকবে, এই ইন্টারফেজকে তোরা 3 ভাগে ভাগ করতে পারবি। ইন্টারফেজকে তোরা 3 ভাগে ভাগ করতে পারবি। কি কি ভাগে ভাগ করতে পারবি? একটা পারবি G1 ভাগে, একটা পারবি S10-এ, একটা পারবি G2-10-এ। তাহলে কি করবি? একটা পারবি হচ্ছে G1-এ, একটা পারবি S-এ, আর একটা পারবি G2-তে। ঠিক আছে? এবার যদি মাইটোসিস থেকে থাকে, এই মাইটোসিসকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ?
একটার নামটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, একটার নামটাকে আমরা কি বলবো ক্যারিওকাইনেসিস, আর একটার নামটাকে আমরা কি বলবো, আরেকটির নামটাকে আমরা বলবো হচ্ছে কি সাইটোকাইনেসিস। আরেকটির নামটাকে আমরা কি বলবো, আরেকটির নামটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। তাহলে আমাদের দুটো পার্ট গেল, একটা পার্টের নামটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, আর একটা পার্টের নামটাকে আমরা কি বলছি, আরেকটি পার্টের নামটাকে আমরা বলবো হচ্ছে কি সাইটোকাইনেসিস। হয়েছে? হয়েছে? হলো। এবার কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো, কি বুঝবো আমরা। দেখো, আমাদের ইন জেনারেলি যখন থাকবে সেই জিনিসটার নামটা কি না, জি1 দশা। জি1 দশা মানে কি, জি1 দশা মানে হলো আমাদের গ্যাপ ফেজ 1। জি1 দশা মানে কি আমাদের গ্যাপ ফেজ 1 বা বিরতি দশা 1। গ্যাপ ফেজ 1 বা বিরতি দশা 1 হয়েছে এখান থেকে। নাম্বার 2 কি আছে আমাদের এখানে, নাম্বার 2 হচ্ছে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি এস দশা। এস দশা মানেটা কি, এস দশা মানেটা হচ্ছে আমাদের সংশ্লেষ দশা। এস দশা মানেটা কি, এস দশা মানেটা হচ্ছে আমাদের সংশ্লেষ দশা। হয়েছে এখান থেকে। নাম্বার 3 জি2 দশা মানে কি, জি2 দশা মানে হচ্ছে আমাদের গ্যাপ ফেজ 2। গ্যাপ ফেজ 2 বা বিরতি দশা 2, গ্যাপ ফেজ 2 বা বিরতি দশা 2। হয়েছে এখান থেকে, বুঝতে পারলে? এইবার এইখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, কি বোঝার চেষ্টা করবে যে স্যার এদের কাজ কি, ক্যারিওকাইনেসিস কি সাইটোকাইনেসিস কি আমি জানি না। তাহলে এই ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস মানে লেখা হচ্ছে কি, এখান থেকে ক্যারিওকাইনেসিস লেখা হচ্ছে কি আমাদের, কি বলবো ক্যারিওকাইনেসিস কি, ভালো করে বোঝো। না, ক্যারিও মানে কি আমাদের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে এখান থেকে কি লেখো, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস বলে, হয়েছে ক্ষেত্রে। আর একটা কি আছে আমাদের, আর একটা যেটা আছে সাইটোকাইনেসিস। কি জিনিস, সাইটোকাইনেসিস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তাহলে এখান থেকে আমরা কি বলবো কথা, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো, সাইটোকাইনেসিস বলবো। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস বলে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলবো কথা, ক্যারিওকাইনেসিস কাকে বলে হলো, আর সাইটোকাইনেসিস কাকে বলে হলো। তাহলে আমরা যদি বলেছি নিউক্লিয়াস বিভাজনকে কি বলে, বলবি ক্যারিওকাইনেসিস। নাম্বার 2 কে কি বলবি, সাইটোপ্লাজম বিভাজনকে কি বলে, বলবি সাইটোকাইনেসিস। হয়েছে? এইবার এই ক্ষেত্রে চলে আসে জি1। জি1 যদি থেকে থাকে, সেই জি1 মানে কি গ্যাপ ফেজ 1। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কোষের সাইটোপ্লাজমীয় পদার্থের ও অঙ্গাণুর পরিমাণ বৃদ্ধি করা। তাহলে এখানে লেখো জি1 এর কাজ হচ্ছে কি, কোষের সাইটোপ্লাজমীয় পদার্থের, হয়েছে। এস দশার কাজ কি, এস দশার কাজ হচ্ছে ডিএনএ আরএনএ ও প্রোটিনকে সংশ্লেষ করা। ডিএনএ আরএনএ, আরএনএ ও প্রোটিন, এই তিনটে জিনিসকে সংশ্লেষ করে। হয়েছে, গেল। জি2 দশার কাজটা কি, জি2 দশার কাজটা কি, কোষ বিভাজনের প্রয়োজনীয় উপাদান বৃদ্ধি করা। জি2 দশার কাজ কি, জি2 দশার কাজ হচ্ছে আমাদের কোষ বিভাজনের প্রয়োজনীয় উপাদান কি করা, না প্রয়োজনীয় উপাদান বৃদ্ধি করা, প্রয়োজনীয় উপাদান বৃদ্ধি করা। তাহলে তোমরা এক্ষেত্রে কি কি শিখলে, তোমরা এক্ষেত্রে শিখলে হচ্ছে কি কি শিখলে, 1 নম্বর যেটা শিখলে কোষের সাইটোপ্লাজমীয় পদার্থের বৃদ্ধি হলো। নাম্বার 2 যেটা শিখলে সেটা হচ্ছে ডিএনএ আরএনএ প্রোটিনকে সংশ্লেষ করলো। নাম্বার 3 যেটা শিখলে সেই জিনিসটাকে এখান থেকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো কোষ বিভাজনের প্রয়োজনীয় উপাদানকে বৃদ্ধি করে। কথাটি বুঝতে পারলে না পারলে না?
ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল জায়গাটা। এবং সরি, ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, এই দুটো জিনিসকে আমি তোমাদেরকে বলতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার গেল? এইবার এই ক্ষেত্রে একটা কথাকে মাথায় রাখবে। কি কথাকে মাথায় রাখবে? যে স্যার এই যে আমাদের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস আছে, এর মধ্যে কি কোনো ভাগ হয় না ভাগ হয় না? তার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই ভাগ হয়। ঠিক আছে, তার এই ক্ষেত্রে একটা কথাকে মনে রাখো, যে হেডিং লেখো ক্যারিওকাইনেসিসের প্রকারভেদ। ক্যারিওকাইনেসিসের প্রকারভেদ হয়েছে। ক্যারিওকাইনেসিসের প্রকারভেদ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কি কি হতে পারে? এনি আইডিয়া? এনি আইডিয়া? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়েছে। আমাদের 4টে জিনিস গেল, একটা হচ্ছে প্রোফেজ গেল, একটা মেটাফেজ গেল, একটা এনাফেজ গেল, আর একটা কি গেল, আর একটা হচ্ছে আমাদের টেলোফেজ গেল। তাহলে আমাদের 4টে জিনিস চলে গেল। এইবার যখন 4টে জিনিস গেছে আমাদের, সেই ক্ষেত্রে কি হয়েছে, এগুলি হচ্ছে আমাদের কোষ বিভাজনের বিভিন্ন দশা। আর একটা জিনিস মনে রাখবে, G0 দশা বলে এক রকমের দশা হয়। G0 দশা মানেটা কি না স্যার, আমার যখন এই G1 দশাটা চলবে, এক সেকেন্ড, আমার যখন এই যে G1 দশাটা চলবে, এই G1 দশার মাঝখানে এরকম G0 দশা বলে একটা দশা চলে। এই G0 দশাতে কি হয়, আমাদের কোনো কোষের বিপাক হয় না, কোষের কোনো বৃদ্ধি হয় না, কিচ্ছু হয় না, কোষ চুপচাপ বসে থাকে। এই যে কোষ চুপচাপ বসে থাকে, এই জিনিসটাকে বলা হয় বন্ধা দশা বা G0 দশা। এই জিনিসটাকে কি বলা হয়, বন্ধা দশা বা G0 দশা। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা পার্ট টু পার্ট এরিয়া? আমাকে একবার একটুখানি বলো। আমাকে একটু কমেন্ট করে জানাবে প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি। আচ্ছা, তানিয়া বলছো হ্যাঁ স্যার। তানিয়ার পরে কি নাম মেয়েছে? প্রসেনজিৎ, অনিমেষ। আচ্ছা, 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 চলো চলো ঠিক আছে, তাহলে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ কোনো বুঝতে আপাতত অসুবিধা নেই। তো কিছু কিছু শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করছি। চলো দেখা যাক কতগুলো পারি। প্রত্যেকে কিন্তু উত্তর দেবে, এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রপার যে উত্তরের দেওয়ার নিয়ম, সেই নিয়ম মেনে উত্তর দেবে। প্রপার নিয়মটা কি, যে যে কোনো কোশ্চেন একের উত্তর বি হতেই পারে তোমার, সেই উত্তরটাকে বলবে একের বি, ওই বি লিখে দিলাম ওরকম করো না। হু প্রপোজ দ্য সেল থিওরি? রবার্ট হু, থিওডর সোয়ান অ্যান্ড মেরিয়া স্লেইডেন, চার্লস ডারউইন, অ্যান্টন ভ্যান লিওনহফ। কি উত্তর হবে বলো? কি হবে বলো? এখনো অব্দি যারা বলছে, তাপস, রেবেয়া, দেবরূপ, সোনামণি, তানিয়া, প্রত্যেককে বলছি, প্রত্যেককে বলছি, এখনো অব্দি যারা যারা দিচ্ছ, কুসুম প্রত্যেকে ভুল উত্তর দিচ্ছ। জগদীশ প্রথম সঠিক উত্তর দিয়েছ। কোষ তত্ত্ব বা কোষ তত্ত্ব, সেল থিওরি আবিষ্কার করেছেন সোয়ান এবং স্লেইডেন। কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক। পাঠটা বোঝার চেষ্টা করো, পড়া হাজার একটা জায়গায় পড়তে পারবে, কিন্তু মেন টু মেন কোশ্চেনটা আনা হয়েছেই তার জন্য, যাতে করে ভুল হয় ঠিক হয়। এটা ভুল হওয়া মানে অপরাধ না, ভুল হওয়া মানে তুমি শেখো সেইটা। তাহলে কোষ তত্ত্ব কে আবিষ্কার করেছেন? কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন রবার্ট হুক। কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন কোষ, সরি, কোষ তত্ত্বকে আবিষ্কার করেছে সোয়ান এবং স্লেইডেন।
কোষকে হচ্ছে রবার্ট হুক করেছে, হয়েছে। চার্লস ডারউইনকে বিবর্তনবাদের জনক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং নট আ পার্ট অফ সেল থিওরি? সমস্ত জীবিত প্রাণী প্রাণীকোষ দ্বারা গঠিত। কোষ জীবনের গঠন ও কার্যকারিতার মৌলিক একক। সমস্ত কোষ পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। কোষ স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হতে পারে। কি উত্তর হবে? প্রপার লিখবে। যারা শুধু লিখছো তাদের ক্ষেত্রে একটাই কথা, তোমার উত্তরটা কি সেটা তুমি প্রপারলি মেনশন করে লেখো। মেনশন মিন্স দুইয়ের কি, এ না বি না সি না ডি? নট বলেছি জগদীশ। আর কেউ উত্তর? অরূপ বলছো সি, দেবরূপ বলছো বি, আচ্ছা অনিমেষ বলছো ডি। অনিমেষ প্রথম সঠিক উত্তর দিয়েছো, মানে আমার চোখে যেটুকু পড়লো। দুইয়ের কোশ্চেনটা, অনিমেষ প্রথম সঠিক উত্তর দিয়েছো ডি। কোষ স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হতে পারে। কোন কোষ পৃথিবীতে স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হতে পারে না, একটা পাটের পরে গিয়ে সেটা উৎপন্ন হয়। মানে আমার যদি কোনো পূর্ববর্তী কোষ না থাকে তাহলে কিন্তু সেটি তৈরি হবে না। চলো কোশ্চেন নম্বর 3, হু ডিসকভার দ্য সেলস ফর দি ফার্স্ট টাইম? কি উত্তর হবে বলো? প্রত্যেক উত্তর দেবে। চীনেসি মৌমিতা জানা প্রথম সঠিক উত্তর দিয়েছো। মৌমিতা সঠিক উত্তর দিয়েছো। তাপস সঠিক উত্তর দিয়েছো। জগদীশ, তানিয়া, সাগর, অনিমেষ, আহ কি নাম, রশ্মিকাঙ্কিত, না জানি না ঠিক নামটা বলতে পারলাম না, সরি। রবার্ট হুক করেছেন। পয়েন্ট নম্বর 4, পয়েন্ট নম্বর 4-এর ক্ষেত্রে যে কোশ্চেনটা আসছে সেই জিনিসটার নামটা কি? হুইচ সায়েন্টিস্ট স্টার্টেড দ্য অল প্ল্যান্ট মেড অফ দি সেলস? কে করেছে? না, এটা মনে রাখবে যে আমাদের ম্যাথিয়াস স্লেইডেন করেছে। তাহলে ইন জেনারেলি তোমাদেরকে সেল থিওরি পড়ানো হলো। সেল থিওরির মধ্যে তোমাদেরকে যেই যে জিনিসগুলো দেখানো হলো একবার একটুখানি দেখো। কি দেখানো হলো? আমি জাস্ট ছোট্ট একটা কথা বলছি। কোষ কি? এই যে কোষের মাইটোকন্ড্রিয়া বলে একটা কথা আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর। ওই যে ওপরে দেখতে পাচ্ছ এরকম জায়গায় নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ সেল। অর্থাৎ তোমার কি হবে না হবে এইটা। এবং এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এনার্জি বা এটিপি কাউন্ট, এটিপি ওটাকে এনার্জি করে। এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের এটা। এবং আমাদেরকে যেটা দেখানো হলো আমাদের সেল কয় প্রকার, কি কি তাদের বৈশিষ্ট্য কি, আমাদের গৌণ খাঁজ কি, তাদের কি ভাগ, প্রোক্যারিওটিক কাকে বলে, ইউক্যারিওটিক কাকে বলে, হয়েছে। চলো, কোষ চক্র, ক্রোমোজোম কি, ক্রোমোজোমের সেন্ট্রোমেরের অবস্থানের উপর ভিত্তি, সেন্ট্রোমেরের সংখ্যার উপর ভিত্তি, স্যাটেলাইট কি, কাইনেটোকোর কি, ক্রোমোজোম কি, ক্রোমোজোমের ভাগ কি কি আছে, ডিএনএ, ডিএনএ কিরকম হয়? আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে মনে রাখবি তোরা, ডিএনএ কিন্তু অলওয়েজ দ্বিতন্ত্রী। এবং এই যে ডিএনএ দ্বিতন্ত্রী, এই দ্বিতন্ত্রী মডেলটা আবিষ্কার করেছিলেন কে? ওয়াটসন। সরি বাবা, একটু ভুল লিখলাম বানানটা, একটু আমাকে ইয়ে দাও। এই যে দ্বিতন্ত্রী মডেলটা আছে এটা তৈরি করেছিল কে? ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক, এইটা কিন্তু আমার ওয়াটসন ও ক্রিক হচ্ছে আমার ডিএনএ দিতে। ডিএনএ এর আমার হিস্টোন পরিমাণ কত পার্সেন্ট থাকে, আরএনএ এবং হিস্টোন পরিমাণ কত পার্সেন্ট থাকে, এইটুকুনি জিনিসটাকে তোমরা দেখলাম। এছাড়া কি দেখলাম? আরএনএ এর পিউরিন পিরিমিডিন কি কি আছে, ক্রোমোজোমের এক্স ওয়াই কি, হোমোজাইগোটিক কি, হেটারোজাইগোটিক কি, জিনোম কি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি, কোষ চক্রের ইন্টারফেজ কি, মাইটোসিস কি, জি1 কি, এস কি, জি2 কি, তাদের পুরো কথা কি, কোষ বিভাজন কি, ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়, এবং জি1 এর কাজ কি, এস এর কাজ কি, জি2 এর কাজ কি। এইটুকুনি প্লাস শর্ট কোশ্চেন। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস হচ্ছে এইটুকুনি। কিন্তু তোমরা কেউ গ্রুপ থেকে লেপ নেবে না, তোমরা প্রত্যেকে একটু গ্রুপে থাকবে। স্যার আসবেন, স্যার তোমাদের সঙ্গে কিছু কথা বলবেন।
স্যার হয়তো 2 মিনিট 2 মিনিট 4 মিনিট বা 2 মিনিট হয়তো ম্যাক্সিমাম টাইম নেবেন। তো তারপরে তোমরা যে যার মতো লেফট নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট একটু ওয়েট করে যাও, জাস্ট 2 মিনিট, দেখো স্যার তার মধ্যেই আসবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করে যাও। স্যার হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আপনার স্ক্রিনটা বন্ধ করলাম। ওকে স্যার, ওকে ওকে ওকে। আমি একটু গ্রুপটা ওপেন করেছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো যে তোমাদের ক্লাস কেমন লাগলো বা কিছু। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। তার আগে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি যেখানে তোমাদের এটা থাকবে। জাস্ট দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমার গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু প্লিজ গ্রুপে একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, তোমার কেমন লেগেছে তুমি সেরকমটা শেয়ার করবে। একটু প্লিজ গ্রুপে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে লেখো। আমি আবারও বলছি, কথা দিচ্ছি যে কোয়ালিটি এডুকেশন পাবে। ডব্লিউবিসিএস এর জন্য যেভাবে পড়া উচিত, যে লেভেল যে স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত, ঠিক সেই রকমটা পাবে। কেউ যদি মনে করো বাজার চলতে কিছু বই পড়ে বা পিডিএফ পড়ে বা এমসিকিউ পড়ে পাস করবে, তো সে মূর্খের স্বর্গে বাস করছো। ডব্লিউবিসিএস আর যাই হোক, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না। কোনো ক্লাসের দিকে আঙুল তুলতে পারবে যে এই ক্লাসটা খুব ভালো, এই ক্লাসটা তার থেকে ভালো, এরকম কোনো কিছু হবে না। তো সবকিছু মনে হবে যে হ্যাঁ। এবং আমি আবারও বলছি যে এটা গেল লাইফ সায়েন্স বা বায়োলজির ক্লাস, বায়ো সায়েন্সের ক্লাস, ফিজিক্যাল সায়েন্সে আলাদা ফ্যাকাল্টি থাকবে। তার ক্লাস করার পর তোমাদের কাছে ঠিক এরকমটাই মনে হবে। এছাড়া আমরা পলিটি ইকোনমিক্স ক্লাস করিনি। আবারও বলছি, রাইস আন একাডেমির মতো ফ্যাকাল্টি থাকবে, মিলিয়ে নেবে যেরকমটা বলছি। একটু প্লিজ যদি একটা দুটো সেন্টেন্সের ফিডব্যাক শেয়ার করো। আর 1 মিনিট সময় নেবো, একটু প্লিজ ফাস্ট শেয়ার করো। প্রায় 2 মিনিট হতে চললো, একটু প্লিজ ফিডব্যাক শেয়ার করতে থেকো।
যারা লিখছে একটু ফাস্ট করো, টাইম প্রায় হয়ে গেছে। আমি আবারও বলছি যে যে সাবজেক্টের হোক না কেন, তোমার কাছে মনে হবে আমাকে কেউ এইভাবে ক্লাস করায়নি, এইভাবে আমি পড়িনি। সেটা যে সাবজেক্টই তুমি দেখো না কেন। আমি গ্রুপটা বন্ধ করলাম তাহলে। কোডটা শেয়ার করে দিচ্ছি। নেক্সট যেটা বলার যে একই রকম টাইপ করে ওটা, আচ্ছা যেগুলো বলছিলাম যে একদম প্রথম দিনে আমাদের ইংলিশ ক্লাস হয়েছিল, তারপরে জিওগ্রাফি ক্লাস হয়েছিল, এই ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস। এবার এটা বলার পর হিস্ট্রি চলে আসছে। ঠিক আছে, আমি হিস্ট্রিটাও দিয়ে দেবো। এবার জানিয়ে রাখি, আগামীকাল আমাদের লাস্ট ক্লাস। এটা জানো যে আমাদের আগামীকাল ম্যাথ এবং রিজনিং ক্লাস রয়েছে। তো ম্যাথ এবং রিজনিং আমাদের ডব্লিউপিএসসি যে কোনো এক্সাম দেখো না কেন একসঙ্গে থাকে। মানে আমরা যদি আইডিও দেখি, এমভিআই দেখি, এগুলোতে যেমন জিকে পার্ট একটা, ম্যাথ রিজনিং পার্ট একটা, এরকম ভাবে কিন্তু থাকে। ডব্লিউবিসিএস দেখলে ডব্লিউবিসিএস যে প্রিলিতে 8টা পার্ট রয়েছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, যার মধ্যে অবশ্যই কিছু ম্যাথ এবং রিজনিং থাকে। রিজনিংটা বেশি থাকে তুলনামূলক। আবার মেইনসে গেলে ম্যাথ রিজনিং সমান সমান থাকে। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো আগামীকাল ম্যাথ রিজনিং থাকবে, আমি নিজে থাকবো আগামীকাল ক্লাসে। তো আগামীকাল এই সেশনে আমাদের লাস্ট ক্লাস, তার মানে এই না যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এরপরে ক্লাস নতুন গতিতে নতুন উদ্যমে শুরু হবে। অর্থাৎ আগামীকালকের পর যে ক্লাসগুলো হবে তার মধ্যে অনেকগুলো পরিবর্তন আসবে। যেমন এতদিন পর্যন্ত তোমাদের দেখো মাইক মিউট করা থাকে, অর্থাৎ তোমরা লাইভ ক্লাসে কথা বলতে পারো না। এরপর থেকে পরবর্তীতে যে ক্লাসগুলো হবে, নতুন যে ক্লাস হবে, সেখানে কিন্তু মাইক তোমরা আনমিউট করে স্যারের সাথে ডাইরেক্ট কথা বলতে পারো, যে কোনো স্যার বা ম্যাডামের সাথে ডাইরেক্ট কথা বলতে পারো। তাছাড়া এই যে এখন রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য সিক্রেট কোড শেয়ার করতে হয়, আগামী দিনে সেগুলো থাকবে না। অর্থাৎ আমি আগামীকাল জানিয়ে দেবো যে একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, একটা নতুন কোর্স ক্রিয়েট করা হবে। কিভাবে সেই কোর্সে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি থাকবে, ক্লাস রুটিন কি থাকবে, সাপ্তাহিক ক্লাস রুটিন মানে কোন কোন দিন কোন স্যার বা ম্যাডামের ক্লাস হবে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস নেবে। কারণ এখনো পর্যন্ত টোটাল 5জন ফ্যাকাল্টিকে আমরা দেখলাম, টোটাল আমাকে ধরলে 5জন ফ্যাকাল্টি। এছাড়া আমি তো বললাম আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেমন একদমই যেমন হয়নি, যেমন পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ওদিক থেকে তোমার ফিজিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো। তো আমি জানিয়ে দেবো আগামীকাল যে কোন কোন স্যার আরো নতুন থাকছে। এবং আবারও বলছি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোনো একজন ফ্যাকাল্টি দুটো সাবজেক্টও পড়াবেন না, একাধিক মানে দুটো সাবজেক্টও পড়াবেন। একজন ফ্যাকাল্টি একটা সাবজেক্টই পড়াবে এবং তিনি সাবজেক্ট এক্সপার্ট, সেরকম ফ্যাকাল্টি দিয়ে ক্লাসগুলো হবে। তো আগামীকাল ক্লাসের গুরুত্ব মূলত তিনটে। প্রথম হচ্ছে অঙ্ক এবং রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পুরো ডিটেলসে ম্যাথ এবং রিজনিং পোস্টমর্টম করা হবে, তার সিলেবাস স্ট্রাকচার। দেন অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখবো, যে প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কোশ্চেন এসছে, বাট ট্রেন্ড কেমন রয়েছে। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করবো। এই মাস্টার সিক্রেট কোডের গুরুত্বটা বলে দিই, যে ধরো তুমি ইংলিশ ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, সেটা তুমি আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে সেটাতে পেয়ে যাবে। মনে রাখবে, এই সিক্রেট কোড আর মাস্টার সিক্রেট কোডের মধ্যে পার্থক্য থাকে। এতদিন পর্যন্ত সিক্রেট কোড একটা অন্যরকম, মানে কিছু একটা দেখতে, যে ধরো তোমার এর আগে পর্যন্ত যেগুলো ছিল মাই ইয়ার 2025, এরকম টাইপের যেগুলো ছিল। তো এতদিন পর্যন্ত একরকম ছিল, কিন্তু আগামীকাল যেটা হবে সেটা একদম ডিফারেন্ট টাইপের একটা কোড থাকবে। সেই জন্য এটাকে মাস্টার সিক্রেট কোড বলছে। এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আলাদা থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আলাদা থাকবে। তো 2 নম্বর ইম্পর্টেন্ট যেটা বললাম, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে তুমি ইংলিশ বা জিওগ্রাফি বা হিস্ট্রি যে কোনো ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ যেটা, যে আগামীকাল ক্লাসে আগামী দিনের ক্লাস বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে হবে। কিভাবে তুমি নতুন ব্যাচে বা নতুন কোর্সে অ্যাডমিশন নেবে, সাপ্তাহিক ক্লাস রুটিন কি হবে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস করাবেন, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে,
কোর্সের ডিউরেশন আবারও বলছি এন্টায়ার 2025 এই ব্যাচের মাধ্যমে কভার করবে। তাহলে একটা খুব লেন্দি কোর্স হবে, এন্টায়ার 2025 লেন্দি কোর্স হবে, 2025 সাল পুরোপুরি কভার হবে। এবং ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়া মানে তুমি জানো আদার সব এক্সাম গুলো কিন্তু কভার করে যাবে। তো মূলত এই তিনটে গুরুত্ব আরো একবার খুব শর্টে বলে দিচ্ছি। প্রথম কথা, ম্যাথ রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 2 নম্বর, মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে তুমি প্রিভিয়াস যে কোনো ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস পেয়ে যাবে। তৃতীয় যেটা বলছি যে আগামীকাল একটা ব্যাচ ক্রিয়েট করা হবে, যে ব্যাচটা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবে, সপ্তাহে ক্লাস রুটিন কি হবে, কখন ক্লাসগুলো হবে, কোর্সের ডিউরেশন, কোর্স ফি, সবকিছু এই তিনটে গুরুত্ব আগামীকাল ক্লাসে থাকবে। টাইপ করে পাঠাবে কোড, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। মনে রাখবে আগামীকালকের পর এই যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, এটা আগামীকাল তোমার কাছে দ্বিতীয় তথা লাস্ট চান্স, অর্থাৎ এরপর তুমি আর কোনোভাবেই পাবে না। যেহেতু আগেই জানিয়ে দিয়েছি ম্যানুয়ালি আমি কাউকে পাঠাতে পারবো, তো আগামীকাল তোমার কাছে লাস্ট চান্স থাকবে। প্রিভিয়াস কোনো ক্লাস মিস করে গেছো তার রেকর্ডিং বা পিডিএফ নোটস। নেক্সট যেটা বলার, যে সিক্রেট কোড যেটা রয়েছে সেটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নিচে যে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, আর অবশ্যই টাইমের মধ্যে পাঠাবে। কোডটা হচ্ছে এটা, লাভ ইউ মাস্টারজি, এটা হচ্ছে কোড। এই তিনটে ওয়ার্ড লাভ ইউ মাস্টারজি, নাম্বারটা পাল্টায়নি। অর্থাৎ দেখেছো যে বিগত 4 দিন আমাদের শুধু কোড পাল্টেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার পাল্টায়নি। আগামীকাল কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পাল্টে যাবে, আর আগামীকাল কোড এইরকম দেখতে হবে না, আগামীকাল যে কোডটা একটু অন্য রকম দেখতে হবে, আর অবশ্যই নাম্বারটা পাল্টে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আগামীকাল পাল্টে যাবে। তো আগামীকালের বিশেষত্ব কিন্তু অন্যরকম। আবারও বলছি আগামীকাল তুমি মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত যে কোনো ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তো আগামীকাল তুমি যদি ইংলিশ মিস করে গেছো বা জিওগ্রাফি বা হিস্ট্রি মিস করে গেছো, সেগুলো তুমি একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে আগামীকালের মাস্টার সিক্রেট কোড দিয়ে। আগামী সিক্রেট কোড নয়, মাস্টার সিক্রেট কোড থাকবে আগামীকাল, কিন্তু মাস্টার সিক্রেট, আগামীকাল মাস্টার সিক্রেট কোড থাকবে, যার সাহায্যে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আগামীকাল ম্যাথ এবং রিজনিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, খুব ডিটেলসে ডিসকাস করা হবে। আর তৃতীয় যেটা বললাম যে আগামীকাল আমাদের এই সেশনের লাস্ট ক্লাস, মানে ক্লাস শেষ হচ্ছে না, এরপর একটা নতুন গতিতে নতুন উদ্যমে ক্লাস শুরু হবে, নতুন গতিতে নতুন উদ্যমে, পুরো সাপ্তাহিক রুটিন মেনে কবে কোন দিন কি সাবজেক্টে ক্লাস হবে সবকিছু আমি আগামীকাল ডিটেলস শেয়ার করে দেবো। কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের রুটিন কি হবে, কোন টাইমে ক্লাস হবে, কোর্সের ডিউরেশন কতদিনের কোর্স, আমি আবারও বলছি এন্টায়ার 2025 কভার করবে, এন্টায়ার 2025 কভার করবে এই কোর্সের মাধ্যমে। কোর্স ফি কি হতে পারে সবকিছু আমি আগামীকাল শেয়ার করে দেবো। আজকের কোড হচ্ছে এই তিনটে ওয়ার্ড লাভ ইউ মাস্টারজি, পাঠাবে সেম নাম্বার 6291515880, 6291515880। আশা করি আর কারোর কোথাও কোনো কিছুতে অসুবিধা নেই। দয়া করে কোড কোনোভাবে গ্রুপে লিখে পাঠাবে না, দয়া করে কোনো অবস্থাতেই কোড লিখবে না, মেসেজ বক্সে কোড লিখবে না, মেসেজ বক্সে প্লিজ কোড লিখবে না। এর পরবর্তীতে এরকম টাইপের তোমাদের দিক থেকে মাইক্রোফোন খোলা থাকবে, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো। দেখো মাইক্রোফোন খোলা আছে, এর পরবর্তীতে এরকম ভাবে মাইক্রোফোন খোলা থাকবে, যে কোনো সময় তোমরা স্যার বা ম্যাডামের সাথে কথা বলতে পারো, স্যার আমি এটা বুঝতে পারলাম না, স্যার একবার রিপিট করুন, স্যার ওটা কেন হলো, এরকম মানে তোমার যা যা ডাউট লাইভ ক্লাসে তুমি ক্লিয়ার করতে পারবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, সেই লাইভ ক্লাসে তুমি স্যারের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারবে, কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। মানে এর পরবর্তীতে আমাদের এরকম মাইক সবসময় যেন ওপেন থাকবে, সবসময় যেন ওপেন থাকবে। শেয়ার কোডটা আরেকবার শেয়ার করুন। যদি এটা না পাও আমি আগামীকাল শেয়ার করে দেবো, আগামীকাল শেয়ার করে, আমি তো বললাম আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। আর যদি অন্য কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে বলতে পারো। স্যার কোডটা কি হোয়াটসঅ্যাপে শেয়ার করব? হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। স্যার ইংলিশের পিডিএফটা কি পাওয়া যাবে? আমি তো বললাম যে অবশ্যই ইংলিশের পিডিএফটা পাওয়া যাবে, ইংলিশ বলো, রিজনিং কি বলে, জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, সবকিছু পেয়ে যাবে।
স্যার ওই ইংলিশটার মানে মাস্টার কোডটা কি ছিল? প্লিজ কোড বাদ দিয়ে যদি আচ্ছা কিছু বলার থাকে তবে আনমিউট করো, আদারওয়াইজ আনমিউট করার দরকার নেই। আমি তো এইমাত্র বললাম যে আগামীকাল ক্লাসে সবকিছু শেয়ার করে দাও আমার কাছে। এই রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি কিছু করব না। আমি আগামী দিনে তোমার সাথে WBCS পরীক্ষা বসতে যাচ্ছি না, আমি কিচ্ছু করবো না। আর আমি যদি বসতামও এই নোটস আমার কাছে সব থাকছে, তার জন্য আমাকে আলাদা করে কারোর থেকে পারমিশনের দরকার নেই। তাহলে এতটুকু বোঝার চেষ্টা, আমি তো বারবার বলছি আমরা যে কোনো কিছু দুটো জিনিসের এতে করি। মানে তুমি আজ পর্যন্ত পড়াশোনা করেছো, তার দুটো কারণ রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা এট এ টাইম সত্যি, আইদার সেটা ভয়ে নইলে ভক্তিতে। খেয়াল করে দেখো, আইদার সেটা ভয়ে নইলে ভক্তিতে। এবার সেটা যদি ভয়ে হয় তাহলে সেটা খুব বেশি দিন এগোয়নি, কারণ একটা সময় ভয় তোমার কাটবেই। আর তারপর যদি ভক্তি ভালোবাসা থাকে তাহলে আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করবে, আর সেটা একটা না একটা সময় তোমার কাছে খুব আপন হয়ে যাবে, খুব কাছের হবে। এবং তাকে বা তার করার জন্য, সেটা করার জন্য তোমাকে আলাদা করে মনে হবে না যে আমি পরিশ্রম করছি। মানে যেমন ধরো আজ একটা মেয়ে, অন্যভাবে নিও না কথাটা, আজ একটা মেয়ে সে ধরো ঢিং ঢিং করে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে এদিক ওদিক যাচ্ছে, পার্টি করছে, রিলস বানাচ্ছে। সেই মেয়েটা যখন কালকে ধরো বিয়ে হলো, একটা বাচ্চা হলো, তাকে আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার পড়ে না ওই বাচ্চাটাই কি করে কেয়ার করতে হবে। ওই মেয়েটা যখন এর আগে যে তার স্নান করতে 1 ঘন্টা লাগতো, স্নানের সময় গান বাজাতে হতো, খাওয়ার সময় টিভি দরকার পড়তো, 1 ঘন্টা ধরে খাওয়া হতো, খাওয়ার সময় এই মেনু ছাড়া খাওয়া যেত না, তার কিন্তু আর এখন 1 মিনিটে স্নান হয়ে যায়। খাওয়ার জন্য এরকম পারফেক্ট কোনো সময় নেই, কারণ ওই যে বললাম ভালোবাসা। ওটা যদি ভয় থাকতো, হ্যাঁ বাচ্চাটা ইয়ে হবে, আচ্ছা বাচ্চাটা না খেতে পারলে, এরকম কোনো ব্যাপার নেই। এটা তো একান্ত নিজস্ব, ওখানে কাউকে মনে করিয়ে দেওয়ার দরকার পড়ে না। তাই তুমি খেয়াল করে দেখো যে যা কিছু করছো না কেন সেটা ভয়ে না ভক্তিতে। যদি ভয়ে হয়ে থাকে তাহলে তার খুব বেশি দিন তোমার সাথে এগোবে না, একটা না একটা সময় তোমার থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আর সেটা যদি ভক্তিতে হয় তাহলে তা তুমি পাওয়ার জন্য বা সেটা তোমার কাছে রাখার জন্য তুমি সবকিছু উৎসর্গ করতে রাজি আছো। একটা সময় তোমার ভয় কেটে যাবে, কিন্তু ভক্তি একটা সময় তোমার ভালোবাসাতে পরিণত হবে, বিশ্বাসে পরিণত হবে। তাই খেয়াল করে দেখো যে তুমি সেটা কিসের রেসপেক্টে তুমি সেটাকে নিচ্ছ, কিভাবে তুমি দেখছো, ভয় না ভক্তিতে। যে কথাগুলো বললাম এই কয়েকদিনে, সেগুলো যদি একটু মনে রাখতে পারো তোমার জন্য ভালো। স্যার কোঅপারেটিভ ব্যাংকের জন্য ফর্ম ফিল আপ কিছুদিন আগে হয়েছিল, তো ওইটার কি গাইডেন্স একটু আপনাদের এখান থেকে পাওয়া যাবে? কোঅপারেটিভ ব্যাংকের যেটা রয়েছে ওর তো একটা পার্ট যেটা রয়েছে, ওই পার্টটাতে একটু ইয়ে রয়েছে, আলাদা রয়েছে। যদিও ব্যাংকিং যে ব্যাচগুলো রয়েছে সেগুলোর মধ্যে পুরোটা পেয়ে যাবে। আদারওয়াইজ এই বাকি যে কোর্সগুলো চলছে তার মধ্যে থেকে পুরোটা হয়ে যাবে, একটা পার্টের পুরো অংশ কভার হচ্ছে না। ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স যে পার্টটা রয়েছে ওই পার্টটা পুরোপুরি কভার হচ্ছে না। এখানে যদি আচ্ছা অনেকটা হবে, ইকোনমিক্স এর মধ্যে ব্যাংকিং রয়েছে, কিন্তু আমি বলবো এই পার্টের ব্যাংকিং ইকোনমিক্স এর পার্ট দিয়ে পুরোপুরি ওই আমাদের কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পুরো পার্টটা কভার হবে না। ওকে। আহ, আগামীকাল ক্লাস মিস করো না, তাহলে সবকিছু তুমি মিস করে যাবে। টোটাল যে ইয়েগুলো হয়ে গেছে, আবারও বলছি সব ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস তুমি পেয়ে যাবে, সব ক্লাসে যেগুলো তুমি মিস করে গেছো। আগামীকালকে সিক্রেট কোড মানে মাস্টার সিক্রেট কোড সেরকমই থাকবে, যাতে করে যার যেটা যেখানে যা দরকার রয়েছে সেগুলো সব পেয়ে যাবে। আমার এগুলো কোনো দরকার নেই, আমি চাই তাদের কাছেই পৌঁছাক যারা এর প্রকৃত মূল্য দিতে পারবে। কারণ তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে দেখো খুব কম হলেও 400-500 জন স্টুডেন্ট রয়েছে, অথচ ক্লাস করছে কতজন? অন অ্যান অ্যাভারেজ 50-60 জন ক্লাস করছে, 60ও খুব একটা গড় বলা যাবে না। তো তার মানে কি সবার দরকার নেই? তাহলে আমি গ্রুপে শেয়ার করে বা যারা আমাকে বলছে যে হ্যাঁ আমি ক্লাস করেছি, কি প্রমাণ আছে? আমরা তো কেউ যুধিষ্ঠির বংশধর নই যে আমরা সব সত্যি কথা বলছি। আর আমি ধরে নিলাম যে হ্যাঁ তুমি সত্যি কথা বলছো, তাহলে আমি একদিন জানিয়েছিলাম যে ধরো তোমার পরীক্ষা এই রবিবার 23 তারিখে, কোন একটা পরীক্ষা রয়েছে, যে কোনো একটা পরীক্ষা, তুমি কোনো কারণে পরীক্ষা হলে অ্যাবসেন্ট হয়ে গেছো কোনো কারণে, হতে পারে তোমার ফ্যামিলি ইস্যু, হতে পারে তোমার পার্সোনাল ইস্যু, হতে পারে তুমি ট্রেনে করে যাচ্ছিলে কিন্তু ট্রেনটা হঠাৎ করে মাঝ রাস্তায় কোনো বন্ধ বা কোনো কিছু, যেমনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন নিত্যদিনের ঘটনা।
তো কোনো কারণে তুমি আর পৌঁছাতে পারোনি এক্সাম হলে, মানে 10টায় পৌঁছানোর কথা, তুমি হয়তো পৌঁছালে গিয়ে 11:30 12টা করে, যতদিন তোমাকে এক্সাম হলে ঢুকতে দেয়নি। তো তুমি কোনো শর্তে ওই পরীক্ষায় বসতে পারবে দ্বিতীয়বার? কোনো শর্তে বসতে পারবে না। যদি একমাত্র পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তাও তোমার সেই চান্স থাকবে না। হয়তো এরকমই করবে যে পরীক্ষা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, যারা পরীক্ষা দিয়েছিল অ্যাকচুয়ালি তাদেরকে সুযোগ দেবে, হয়তো তোমাকেও দেবে না। আর তুমি কোনো কমিশনে চিঠি করো, মেল করো, 1000বার রিকোয়েস্ট করো, কোনো কাজে লাগবে না। তাহলে সবকিছুকে সেরকম প্রাইম গুরুত্ব দাও। সবাই এই গুরুত্ব চাই, মানে সেটা হোক না তোমার যদি কোনো রিলেশনশিপে হোক। দেখো ওখানে মনে করে দেখো এই গুরুত্ব, রেসপন্সিবিলিটি, এগুলো কেয়ারিং, এই ব্যাপারগুলো সবসময়, তো এই ব্যাপারগুলো যেখানে থাকবে না সেটা আলটিমেট তোমার হবে না, তা একটা না একটা সময় তোমার থেকে হারিয়ে যাবে। মানে তুমি সেই পাটে মানে কি বলবো, মিছে চেষ্টা করছো, যে যেখানে মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। এবার আমরা সময়ের মূল্য মধ্যবিত্ত ফ্যামিলির রেসপেক্টে খুব একটা বুঝি না, মানে মোটামুটি 30 32 34 বছর পর্যন্ত হয়তো বুঝি না, অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায়। তারপরে যখন তোমার 37 38 বছর বয়স হবে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে ওই পাঠগুলো করা উচিত হয়নি, ওইখানে আমার 3 বছর সময় নষ্ট হয়েছে, ওইটা করতে গিয়ে আমার এতটা সময় নষ্ট হয়েছে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে। কারণ মধ্যবিত্তের ক্ষেত্রে এই জায়গাটা একটা বড় গ্যাপ চলে যায়। যারা এই জায়গাটা ঠিকঠাক কিছু করতে পারছে, তারা এই মধ্যবিত্ত স্টেটাস পাল্টাতে পারছে কোনো না কোনো ভাবে। বেশিরভাগ ক্ষেত্রে পাল্টাতে পারে না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি আলটিমেট মধ্যবিত্ত লাইফই কাটাচ্ছে। কারণ ওই একটাই, যে রিয়েলাইজেশনটা অনেক দেরি করে আসে, আর যখন দেরি করে আসে তখন ঠিক করে নেয় এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভাগ্য, আর ওইভাবে সেই হয়ে যাচ্ছে। আমাকে জানিও যে আমি ভুল বললে আমাকে জানিও, না এগুলো স্যার আপনি মিথ্যা বলছেন, ভুল বলছেন, বানিয়ে বলছেন, কিছু একটা বলার দরকার বলে যাচ্ছেন, ডেফিনেটলি বলো। আমি চাই আমি যখন গ্রুপেও খুলে দিচ্ছি, ওপেন করেছি, সেখানেও বলছি ফিডব্যাক। আমি তোমাকেও বলেছি যে তোমার পছন্দ না হলে সেটাও তুমি বলো, যে না ভালো লাগছে না, এ হচ্ছে। এখানেও তাই, আমি তোমাকে বলছি তো যে তুমি পুরোপুরি ইয়ে করো, ডিনাই করো, যে না এরকম না ব্যাপারটা, আমি যেটা বলছি সেটা ঠিক, তুমি এরকমটাই বলো। তো তোমার চিন্তা ভাবনার মধ্যে যদি পরিবর্তন না আনতে পারো, তাহলে কখনো তুমি তোমার স্টেটাস পাল্টাতে পারবে না। আমি এই এতে বলছি না যে হ্যাঁ কালকে এতে তুমি আজ কিছু করতে পারছো না, কালকে কোটিপতি হয়ে যাবে, আমি এরকমটা বলছি না। কোটিপতি মাত্র শুধুমাত্র টাকাতে নয়, মানে এই কোটিপতির ডেফিনেশন তোমার যে কোনো কিছুতে হতে পারে। সেটা লাইফের পার্সোনাল, তোমার এন্টারটেনমেন্ট হতে পারে, পার্সোনাল সুখ যেটাকে আমরা বলি সেটা হতে পারে, তোমার কোনো কেরিয়ার রিলেটেড ইস্যু সেটা হতে পারে। হ্যাঁ বলো, কি কথা ছিল বলো। তোমার কেরিয়ার রিলেটেড যে কোনো কিছু হতে পারে, তোমার ফ্যামিলি রিলেটেড যে কোনো কিছু হতে পারে, সবকিছুর ক্ষেত্রে আমি বলছি। মানে আমি এই এতদিন ধরে যা কিছু বলেছি তা শুধুমাত্র এই সরকারি চাকরির পরীক্ষা বা WBCS বা আদার্স কোনো পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, তা তোমার রিয়েল লাইফের জন্য প্রযোজ্য, তুমি যদি সেটাকে অ্যাপ্লাই করতে পারো। সাগর যদি কিছু বলতে চাইছো বলো। আগামীকাল ম্যাম কোর্স ফিটা কি স্যার ওয়ান টাইম নেওয়া হবে? দু রকমের সুবিধায় থাকবে, অন টাইম ইনস্টলমেন্ট, দু রকমের সুবিধায় থাকবে। অন টাইমের ক্ষেত্রে কোর্স ফি অনেক কমে যাবে, ইনস্টলমেন্টের ক্ষেত্রে কোর্স ফি বেড়ে যাবে, এই যা দু রকমের সুবিধা থাকবে। আবারও বলছি কোর্স ফি সবার সাধ্যের মধ্যে থাকবে, মানে শুধুমাত্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নয়, একেবারে নিম্নবিত্তের ছেলে মেয়েটাও পড়ার সুযোগ পাবে। কোর্স ফি আগামীকাল যা থাকবে আমি যেটা শেয়ার করব, তুমি অন্য যে কোনো জায়গার সাথে কম্পেয়ার করে দেখতে পারো, যে কেউ তোমাকে এরকম কোর্স ফিতে পড়াতে পারবে না, আর কোয়ালিটি এডুকেশন ধারে পাশে আসতে পারবে না। আমি তোমাকে আবারও বলছি যে রাইস আনএকাডেমি জর্জের ফ্যাকাল্টি বা প্রাক্তন ফ্যাকাল্টি এরাই ক্লাস নেবে এরকম টাইপের, বা যাদের একটা বেস রয়েছে সেই সাবজেক্টের রেসপেক্টে, এই ফিল্ডে এই প্ল্যাটফর্মে বেস রয়েছে, দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, এরকম ফ্যাকাল্টি ছাড়া ক্লাস করাবেন না। আমি তো দেখলে তো প্রায় 4টে ক্লাস তো হয়ে গেল, কোথাও বলতে পারবে যে হ্যাঁ এই ক্লাসটা একটু খারাপ, ওই ক্লাসটা তুলনামূলক ভালো, এই ক্লাসটা একটু ভালো হয়নি? বলতে পারবে না, কোথাও কেউ খারাপের জায়গা রাখতে পারবে না। আমি তো বলছি হ্যাঁ বলো যে হ্যাঁ ওই ক্লাসটা একটু খারাপ ছিল, ওই স্যারটা ভালো পড়ান না, তুমি ডেফিনেটলি বলো না। এরপরেও বলছি যারা ইয়ে পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, সবাই এই ফিল্ডে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, ওই সাবজেক্টটা পড়িয়ে যাচ্ছে।
মানে যিনি পলিটি পড়াবেন তিনি ইংলিশ, তিনি হিস্ট্রি, তিনি জিওগ্রাফি, তিনি অঙ্ক, তিনি রিজনিং, এরকম হবে না। আমি আবার বলছি, একজন ফ্যাকাল্টি একটা সাবজেক্টই পড়াবে, একাধিক সাবজেক্ট পড়াবেন না, মিলিয়ে নেবে, যেরকম যা বলছিস মিলিয়ে নেবে। রেলওয়ের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, রেলওয়ের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। সেই শুরু হয়ে গেছে তোমার গত বছর অগাস্ট মাস থেকে। তারপরে এনটিপিসি এসছে, গ্রুপ ডি এসছে, এনটিপিসি আবারও সামনে আসতে চলেছে, কারণ রেল যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল 2025-এর, সেখানে এনটিপিসির 2025-এ বলা আছে জুলাই মাসে বোধহয় সম্ভবত আবার আসবে। আর এনটিপিসি যে ফর্ম ফিল আপ হয়ে রয়েছে তার পরীক্ষা সম্ভবত জুনে হবে, সম্ভবত জুনে হবে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কেউ থেকে থাকো, ওখানে দেখবে শেয়ার করে দেওয়া আছে। মানে ওখানে যা কিছু শেয়ার করা হয় খুব একটা এদিক ওদিক হয় না ন্যাচারালি, বা যার বেস নেই আমি সেরকম কোনো কিছু শেয়ার করি না, যে হঠাৎ করে কারো ভালো লাগার জন্য কিছু শেয়ার করে দিলাম, করি না। দেখবে আমি খুব রিসেন্ট, তুমি দেখলে বুঝতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যদি থাকো, আমি একদম রিসেন্টে বলছি যে আমি তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানো, যারা মূলত নার্সিং এন্ট্রান্স পরীক্ষা নেয়, মানে এএনএম, জিএনএম, জেন পাস পরীক্ষাগুলোর নাম শুনে তো, জয়েন্ট এন্ট্রান্স। তো আমাদের এএনএম, জিএনএম বা জেন পাসের ব্যাচ রয়েছে। তো আমি কমিশন নোটিশ বের করেছে যে কবে এএনএম, জিএনএম বা জেন পাস পরীক্ষা হবে। আমি তার আগে জানিয়ে দিয়েছিলাম যে এই বছর পরীক্ষা এগিয়ে আসছে, এই বছর পরীক্ষা এগিয়ে আসছে, ঠিক আছে। আমি কোনো ডেট বলিনি ওইভাবে। গত বছর এএনএম, জিএনএম আর জেন পাস দুটো পরীক্ষা জুলাই মাসে হয়েছিল, জুলাই মাসে হয়েছিল। এবছর সেখানে এগিয়ে এসছে, জেন পাস হচ্ছে মে মাসে, আর জুন মাসে হচ্ছে তোমার এএনএম, জিএনএম পরীক্ষা। মিলে দেখবে যে এখনো ওখানে গিয়ে তুমি বুঝতে পারবে, এমন না যে ওখানে মেসেজ গুলো মুছে গেছে বা কোনো কিছু। এবং ডেট ওয়াইজ কমিশন তার পরের দিন ওটা অ্যানাউন্স করেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যদি দেখো এখনো গেলে গ্রুপে বুঝতে পারবে যে মেসেজটা রয়েছে এখনো পর্যন্ত, যে বছর এএনএম, জিএনএম বা জেন পাস দুটো পরীক্ষায় কিন্তু এগিয়ে আসতে চলেছে। সম্ভবত 18 তারিখ বা 17 তারিখ, যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন, 17 তারিখ বোধহয় শেয়ার করা আছে, এরকম কিছু খেয়াল করে দেখবে। তো ওই জন্য আমি বললাম যে আমি অলরেডি গ্রুপেও শেয়ার করে দিয়েছি যে এনটিপিসি পরীক্ষা সম্ভবত জুন মাসে হতে চলেছে, জুন বা জুলাই এরকম হতে চলেছে। যেটা আগে সম্ভাবনা শুনছিলাম যেরকম মার্চ, এপ্রিল, এপ্রিল মে এরকম, সেটা পিছিয়ে যাচ্ছে, জুন জুলাইতে হতে চলেছে। আর সেক্ষেত্রে গ্রুপ ডি কিন্তু ওরকম কিছু আমার কাছে খবর নেই। তারপরে আমি বলছি মোটামুটি সেপ্টেম্বরের আগে হবে না। এবার এবছরে পুজো সেপ্টেম্বরে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ওই পুজোর আগে আগে বা পুজোর সহ পরীক্ষা হতে পারে। কারণ সেন্ট্রালের পরীক্ষা এর আগেও দেখা গেছে যে পুজোর মধ্যে পরীক্ষা পড়েছে। মানে এরকম ঘটনা যে খুব বিরল তা নয়, এর আগেও বহুবার দেখা গেছে সেন্ট্রালের পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজোর মধ্যেই পড়েছে, এরকম দেখা গেছে। এরকম তো এই সম্ভাবনাও থেকে যেতে পারে, হতেও পারে এরকম যে পুজোর থেকেই শুরু হয়ে গেল পরীক্ষা, বা পুজো জাস্ট শেষ হলো তারপরে পরীক্ষা শুরু হয়ে গেল, এরকমটাও কিন্তু হতে পারে। যাই হোক, চলো আমি এই পর্যন্ত রাখছি তাহলে। আগামীকাল ক্লাসটা মিস করো না, এন্টায়ার 2025 এই ব্যাচ কভার করবে। মানে আমাদের তো ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপিএসসি সেরকমটা অ্যানাউন্স করেছে যে যতগুলো পরীক্ষাকে মোটামুটি শর্ট নোটিশ অ্যানাউন্স করেছে, বা তাদের যে সম্ভাব্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেগুলো সবই 2025-এর মধ্যে। 2026-এ এরকম কোনো কিছু আমার কাছে কোনো খবর নেই, সব 2025-এর মধ্যে। তো সেই হিসাবে করতে পারো। আবারও বলছি 2026-এ সরকারকে ভোটে যেতে হবে, তো কিছু না কিছু তো করবে। আমি কখনোই এর কথা বলিনি প্রথম থেকে আজ পর্যন্ত যে কত কি রিক্রুটমেন্ট হবে, আদৌ রিক্রুটমেন্ট হবে কিনা, কতটা ফেয়ারলি হবে, আমি এই তর্কে বিতর্কে যাচ্ছি। কিন্তু এটা ডেফিনেটলি তুমি লিখে নিতে পারো যে নোটিফিকেশন বেরোবেই। কারণ অলরেডি ওবিসির ক্ষেত্রে যেটা হয়েছিল যে তার সার্ভে কাজ শুরু করেছে, দেখবে গ্রুপেও শেয়ার করা আছে, সার্ভে কাজ শুরু করেছে। মোটামুটি জুন জুলাই নাগাদ কিছু একটা কোর্ট থেকে বের করবে, কিছু একটা করার চেষ্টা করবে, করে দেখবে পর পর অ্যাডভার্টাইজমেন্ট বের করছে। এই সপ্তাহে আইডিও, তো পরের সপ্তাহে ডব্লিউবিসিএস, তারপরের সপ্তাহে এমবিআই, তারপরের সপ্তাহে টেট, তারপরের সপ্তাহে মিসলেনিয়াস, তারপরের সপ্তাহে পুলিশ, এরকম পর পর বের করতে থাকবে। আর কিছু পরীক্ষা অবশ্যই ডিসেম্বরের মধ্যে করাবে, কারণ এই সরকার হাতে খুব বেশি হলে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে ম্যাক্সিমাম। কারণ আগামী বছর মার্চ মাস
নির্বাচন কমিশন হাতে চলে যাবে। ভোট হয়তো এপ্রিল করে হবে, এপ্রিলের মিডল থেকে শুরু হবে, আপ টু মে মাস পুরো চলবে, জুনের ফার্স্ট উইক পর্যন্ত চলতে পারে। প্রিভিয়াস ট্র্যাডিশন দেখলে তাই দেখা যায়, মানে এপ্রিলের থার্ড উইক করে হয়তো ভোট শুরু হচ্ছে, পুরো মে মাস, জুনের হয়তো 2-4 তারিখ দিয়ে আলটিমেট রেজাল্ট বেরোচ্ছে হয়তো জুনের 10 তারিখের কাছাকাছি, এরকমটা চলবে। তো মোটামুটি এই সরকারের কাছে 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে, তার মধ্যে যতটা গোটানোর কিন্তু গোটাতে হবে। আশা করতে পারো যে কিছু পরীক্ষা রিটেন অবশ্যই হবে, প্রিলি পরীক্ষা অবশ্যই হবে, কিন্তু তার রেজাল্ট বের করবে কিনা, তার রিক্রুট হবে কিনা, আমি সেই তর্কে বিতর্কে যাচ্ছি না। কিন্তু নোটিফিকেশন আসছে, বা নোটিফিকেশন একটা হিউজ নোটিফিকেশন বেরোবে, একসঙ্গে দেখবে 10, 12টা 15টা বেরোচ্ছে, কিন্তু পরীক্ষা হয়তো 2-3-4টে হবে, হয়তো রেজাল্ট একটারও বের করবে না। এরকম সিচুয়েশন কিন্তু আসতে চলেছে, রেডি থেকে। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস আমি যত সময় গ্রুপে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ, গুড নাইট।